আমি স্লাইডের মধ্যে একটা বাঘের একটা ছবি দিছি। কেন? কারণ টেন্সকে আমরা ছোটবেলায় বাঘের মতো ভয় পাইতাম। তো আমরা সেই ছোটবেলা থেকে টেন্স পড়া শুরু করছি। সেই ক্লাস 4 থেকে আমরা টেন্স পড়ি। হুম, একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা টেন্স পড়ি। এরপর ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আরেকবার টেন্স পড়ি। তো আমি সেজন্য আমরা ছোটবেলায় যেরকম পড়ছি সেরকম ভাবে টেন্স পড়বো না। বিসিএস এ টেন্স থেকে খুব বেশি কোশ্চেন আসে না। বিসিএস এ টেন্স থেকে ম্যাক্সিমাম তোমার একটা কোশ্চেন আসতে পারে। ম্যাক্সিমাম একটা কোশ্চেন আসতে পারে। বিসিএস এ টেন্স থেকে খুব একটা কোশ্চেন আসে না। কিন্তু তুমি যদি না আজকে শুধু টেন্স পড়বো, আমি জানি না শুধু টেন্স শেষ করতে পারবো কিনা। তো এখন তোমাকে এরপর টেন্স তোমাকে ভালো করে কেন বুঝে পড়তে হবে? কারণ টেন্স যদি তুমি না বুঝো তুমি ভয়েস তো বুঝবা না তুমি। এরপরে তুমি রাইট ফর্ম অফ ভার্বস বুঝবা না। এরপরে তুমি কারেকশনে গিয়ে প্রবলেমে পড়বা। এইজন্য আমাদের টেন্স পড়তে হবে। বাট ওভারঅল বিসিএস এ টেন্স থেকে খুব বেশি আসলে ম্যাক্সিমাম একটা কোশ্চেন আসতে পারে। বিসিএস এ টেন্স থেকে তেমন একটা কোশ্চেন আসে না। টেন্স খুব একটা গুরুত্বপূর্ণ টপিক না বিসিএস এর জন্য। এবং তোমার ভয়েসটা বোঝা ছাড়াও আরেকটা কারণ, সেটা তুমি যখন কোনো কিছু লিখতে যাবা তো সেক্ষেত্রে তোমাকে তো টেন্স লাগবে। তুমি কারেক্ট ফর্মে লেখার জন্য অবশ্যই তোমার টেন্স লাগবে। এইজন্য আমরা মূলত টেন্সের অ্যাপ্লিকেশন গুলো পড়বো। আজকে মূলত আমরা খুব কোশ্চেন নিয়ে খুব বেশি আলোচনা করবো না। ইনফ্যাক্ট বিসিএস এর টেন্স থেকে তেমন কোশ্চেন আসেও নাই খুব একটা। তুমি দেখবে প্রতি বিসিএস একটা এরকম কোশ্চেন আসছে। তো আমরা জানি আমাদের হচ্ছে যে আমরা মূলত ব্রড হেডিং এ 4 প্রকারের আমরা টেন্সে ভাগ করতে পারি। আচ্ছা তুমি বলবা যে ভাই আমরা তো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, হ্যাঁ ওইভাবে করতে পারি। ওইভাবে 3 প্রকার। প্রত্যেকটা টেন্সকে আবার আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তার মানে আমরা যদি বলি আমাদের আচ্ছা তোমরা একটু কোশ্চেন গুলো কমেন্টে করো, কারণ আমি হেডফোন লাগায় ক্লাস নিতে আমার খুব অসুবিধা হয়। আমার স্পিকার এক জায়গায় নিয়ে গেছে, দ্যাটস আমার স্পিকার নাই, সো তোমাদের কথা আমি শুনতে পাবো না। তোমরা একটু কষ্ট করে কমেন্টে লিখো তোমাদের কোশ্চেন গুলো। আমি একটু খুলে রাখতেছি হেডফোনটা। সরি, হ্যাঁ। আমি না সিক না, সামান্য সামান্য। ওকে, সো আমরা সিম্পল টেন্স বলতে তো আমরা যেটা ইনডেফিনিট শব্দটা যেটা ইউজ করি, এখানে আমরা ইনডেফিনিট এবং সিম্পল একই মিনিং এ। কিন্তু তুমি বিদেশি গ্রামার বইয়ের মধ্যে ইনডেফিনিট শব্দটা খুব একটা পাবা না, যে প্রেজেন্ট ইনডেফিনিট এরকম কথাবার্তা বিদেশি গ্রামার বইতে পাবা না। কিন্তু যেহেতু ক্লাসটা বিদেশি গ্রামার বই থেকে বানানো হয়েছে, দ্যাটস ওয়াই এখানের মধ্যে আমরা সিম্পলটা ইউজ করব। তুমি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে পারো, বাট সবচেয়ে বেশি ইউজ হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। সো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, আমরা তিনটা টেন্সকে তিনটা সিম্পল বলতে পারি। এরপরে আমরা যেটাকে কন্টিনিউয়াস বলতে অভ্যস্ত, সেটা বিদেশি ম্যাক্সিমাম গ্রামার বইতে সেটা প্রোগ্রেসিভ। দ্যাটস এখানে আমরা প্রোগ্রেসিভ ইউজ করছি। এবং আজকে লেকচার আমরা প্রোগ্রেসিভ কথাটা আমরা ব্যবহার করব, তোমরা কন্টিনিউয়াস কথাটা ব্যবহার করতে পারো, জিনিসটা একই। তাহলে আমরা তিনটা প্রোগ্রেসিভ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ এবং ফিউচার প্রোগ্রেসিভ। পারফেক্টে তিনটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আর একটা হচ্ছে পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ এবং ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ, টোটাল হচ্ছে 12টা টেন্স। চলো আমরা এগুলো একটু গঠনটা একটু দেখি। জেরি প্লেইস টেনিস এভরিডে। জেরি প্রত্যেকদিন টেনিস খেলে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। আর জেরি গতকাল টেনিস খেলেছিল বা গতকাল টেনিস খেললো। জেরি প্লেইড টেনিস এভরিডে। আর সিম্পল ফিউচার, জেরি উইল প্লে টেনিস টুমরো। সে হচ্ছে যে আগামীকাল টেনিস খেলবে। তাহলে একটা জিনিস পরিষ্কার, আমরা প্রত্যেকটা সিম্পল টেন্সের মধ্যে কিছু মিল আছে। প্রথম কথা হইলো কোন সিম্পল টেন্সের প্রথম দুটো সিম্পল টেন্সের মধ্যে কোনো অক্সিলারি নাই। তোমার সিম্পল ফিউচারের মধ্যে অক্সিলারি আছে, শেল বা উইল। তো শেল এখন খুব একটা ইউজ হয় না, সব জায়গায় আমরা উইল ইউজ করি। সিম্পল প্রেজেন্টে সাবজেক্টের পরে এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়েছে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সিম্পল পাস্টে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে, আর সিম্পল ফিউচারে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। সো জেনিফার ইজ ওয়াকিং টু ক্লাস। ও ক্লাসের দিকে হাঁটতেছে, একটা কাজ চলমান, হাঁটিতেছে বা হাঁটতেছে বা হাঁটছে। আর পাস্ট প্রোগ্রেসিভ হচ্ছে জেনিফার ওয়াজ ওয়াকিং টু ক্লাস। অতীতকালে একটা কাজ চলতেছিল, জেনিফার ক্লাসের দিকে হাঁটতেছিল। আর ফিউচার প্রোগ্রেসিভ হচ্ছে সে ভবিষ্যৎকালে একটা কাজ করতে থাকবে, একটা কাজ চলমান থাকবে। সো জেনিফার উইল বি ওয়াকিং টু ক্লাস, সে হাঁটতে থাকবে ক্লাসের দিকে।
এখন আসি আমরা পারফেক্ট টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্টে স্টিভ হ্যাজ ইটেন সুশি বিফোর, ও হচ্ছে আগেও সুশি একটা তোমার জাপানি একটা ফুড, আমার কাছে যথেষ্ট রকমের বিশ্রী একটা খাবার মনে হয়, তবে অনেকে খুব পছন্দ করে, মানে ভিতরে কাঁচা মাছ থাকে। সো স্টিভ হ্যাজ ইটেন সুশি বিফোর, স্টিভ হচ্ছে আগে সে সুশি খেয়েছে। পাস্ট পারফেক্ট হচ্ছে অ্যালান রাইসেল স্যামন, রাইট। সো অ্যালান হ্যাড নট স্টাডিড বিফোর হি টুক দ্য টেস্ট। সো টেস্টটা নেয়ার পূর্বে সে পড়াশোনা করেনি। অতীতকালে দুটো কাজ ছিল। সো দুটো কাজ, একটা হচ্ছে সে পড়াশোনা করা, আর একটা হচ্ছে পরীক্ষা দেয়া। তার মধ্যে পড়াশোনার কাজটা আগে ঘটছিল, সে পড়াশোনার কাজটা করে নাই, এবং টেস্ট নেওয়ার কাজটা পরে ঘটছিল। সো যে কাজটা আগে ঘটছিল সেটা ইজিলি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যে ফিউচার, তার মানে পাস্ট পারফেক্ট মানে অতীতকালের যে কাজটা আগে ঘটে গেছিল, বাট সার্টেন টাইমের মধ্যে একটা কাজ ঘটে গেছিল এবং নিশ্চিত সে সমাপ্ত হয়ে গেছিল, সেখানের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্টও ভবিষ্যৎকালে একটা টাইম ফ্রেমের মধ্যে এই কাজটা ঘটবে বলে আমরা আশাবাদী, এই কাজটা শেষ হয়ে যাবে। সো বাই নেক্সট উইকেন্ড আই উইল হ্যাভ সিন দ্য নিউ নিউ টিচার বা কিছু একটা, সো বা নিউ বুক, আমি হচ্ছে যে সো বাই দ্য নেক্সট উইকেন্ড, আগামী উইকেন্ডের মধ্যে আমি দেখে থাকবো সেটা নিউ কোন একটা কিছু। সো ভবিষ্যৎকালে একটা সার্টেন টাইম ফ্রেমের মধ্যে একটা কাজ সমাপ্ত হবে, সমাপ্ত হয়ে ফিনিশ হয়ে যাবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন আসে পারফেক্ট প্রোগ্রেসিভ। তো শি হ্যাজ বিন ওয়েটিং ফর এ লং টাইম, সে হচ্ছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। তার মানে বর্তমান সময়ে সার্টেন পিরিয়ড ধরে, ডিউরেশন ধরে একটা কাজ চলতেছে। সো ফর এ লং টাইম একটা টাইম ফ্রেমের উল্লেখ আছে। অতীতকালে যদি তাও এরকম সার্টেন ডিউরেশন একটা টাইম ফ্রেম যদি থাকে, একটা কাজ চলতেছিল, তখন সেটা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। সো শি হ্যাড বিন স্লিপিং ফর 10 আওয়ার্স, সে 10 ঘন্টা ধরে ঘুমাইতেছিল। ভবিষ্যৎকালে একটা টাইম ফ্রেম, একটা কাজ চলতে থাকবে, একটা টাইম ফ্রেম উল্লেখ থাকবে, একটা কাজ চলতে থাকবে। সো উই উইল হ্যাভ বিন স্টাডিং ফর এ মান্থ, আমরা 1 মাস ধরে পড়তে থাকবো। সো টাইম ফ্রেমের উল্লেখ আছে। তো এই হলো আমাদের 12টা টেন্স। আমরা যদি দেখি আমাদের সবচেয়ে বেশি কোন টেন্স ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় আমরা যদি, তবে এটা হচ্ছে খুব মডার্ন স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে। সো আমরা যদি 70-এর দশকের বা 60-এর দশকের সাহিত্য যদি নেই, তখন সেখানে আমরা ডিফারেন্ট সিনারিও দেখবো। এটা হচ্ছে মডার্ন ইংলিশ লিটারেচার থেকে আমরা যদি দেখি, ভাষা বা পত্রিকার ভাষা যদি দেখি, দেখবো এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ হচ্ছে অলমোস্ট 57%, আর সিম্পল পাস্ট হচ্ছে 19%, সিম্পল ফিউচার হচ্ছে আরো কম 8.5%, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে 6%, এবং প্রেজেন্ট প্রোগ্রেসিভ হচ্ছে 5.1%। তার মানে হচ্ছে মোটামুটি কে যদি এই 5টা টেন্সের উপরে কে যদি মাস্টার হয়ে যায় 5টা টেন্সের ইউজ, তাহলে ধরে নেওয়া যায় ওর মোটামুটি দৈনন্দিন যে কথাবার্তার যে ডিমান্ড সেটা ফিল আপ হয়ে যাবে। সো ওর ডেইলি লাইফে যে ইংলিশটা লাগবে, সেটা হোক রিটেন ফরম্যাটে, সেটা হোক স্পোকেন ফরম্যাটে, এই 5টা টেন্স পারলেই মোটামুটি ওর তোমার ব্যাপারগুলো কভার হয়ে যাবে। তো এই স্ট্যাটিস্টিক্স থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা কোনটা নিয়ে বেশি বিজি, কোন জিনিসটা নিয়ে বেশি বিজি, মানে কোন কাল আমরা বর্তমানে বেশি বিজি, আর পাস্ট আর ফিউচার কোনটা নিয়ে আসলে বেশি বিজি। এটা আসলে বিজ্ঞানীরা যে বিভিন্ন প্রকার টেক্সট ওরা গবেষণা করে দেখছে, প্রেজেন্ট আমরা খুবই বিজি, আর ফিউচার নিয়ে আমরা খুবই কম বিজি। অথচ আমাদের বিজি হওয়া দরকার ছিল ফিউচার নিয়ে। আমাদের সেটা নিয়ে অনেক অনেক কথা বলছে, কেউ বলছে যে আজকের জন্য বাঁচো, কালকে কি হবে সেটা পরে দেখা যাবে। হ্যাঁ, সেটা অবশ্যই সঠিক। আমরা যদি প্রত্যেক দিনকে যদি সেরা বানাতে পারি, তাহলে আমাদের একটা সময় গ্রেট একটা রেজাল্ট ক্রিয়েট হবে। তবে অবশ্যই আমাদের প্রত্যেকেরই একটা, তোমার প্রত্যেকের লাইফের একটা গোল, একটা টার্গেট একটা থাকা উচিত, যে তুমি কোন টাইম ফ্রেমের মধ্যে তুমি কি করতে চাও। সো এখন যদি তোমার এজ হয় 26, তো তুমি একটা লং টার্ম একটা তোমার লাইফের একটা গোল থাকবে, সেটা হইতে হবে 10 ইয়ার্স এর, যে তুমি 10 ইয়ার্স পর নিজেকে কোথায় দেখতে চাও। তোমার গোলগুলোর মধ্যে হবে তোমার একাডেমিক লাইফে তুমি 10 বছর পরে তুমি কোন জায়গায় নিজেকে দেখতে চাও, একাডেমিক লাইফে তুমি কতটুকু পড়াশোনা শেষ করতে চাও আগামী 10 বছরের মধ্যে, বা তুমি কি কি তুমি গোল এর মধ্যে তুমি অর্জন করতে চাও। তোমার একটা ফিনান্সিয়াল একটা গোল থাকবে, কারণ তোমার এই যদি এখন 25 বা 26 হয়,
তো তোমাকে 35 ইয়ার্স ওল্ডের মধ্যে ফিনান্সিয়ালি তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। তো হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট? ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট মানে আমি কোনো চাকরি করবো না, কোনো কাজই করবো না, বাট আমার এমন প্যাসিভ ইনকাম আসবে যেটা দ্বারা আমার তোমার হচ্ছে বেঁচে থাকার জন্য আমার চিন্তা করতে হবে না। লাইক আমার হচ্ছে হাউস রেন্টটা চলে আসবে, আমার খাবার দাবার চলে আসবে, আমাদের বাচ্চা থাকে বাচ্চাদের স্কুলিং, মানে আমার যে মান্থলি যে কস্ট সেটা চলে আসবে। আমি কোনো কাজকর্ম না করলেও, কোনো চাকরি না করলেও আমার সেটা চলে আসবে। ইয়াকে বলা হয় ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমি কোনো কাজ না করলেও আমার এমন একটা প্যাসিভ ইনকাম হবে যে ইনকামের মাধ্যমে আমি 10 বছর পরে কোনো চাকরি করা লাগবে না আমি। সো এখন এই ফিনান্সিয়াল তুমি যদি ইন্ডিপেন্ডেন্স অর্জন করতে চাও, তোমাকে এখন 25 অর 26 ইয়ার্স থেকে তোমাকে ভাবতে হবে। সো হোয়াট ইজ প্যাসিভ ইনকাম? তুমি কি করতে পারবে তুমি? সো প্যাসিভ ইনকাম করার জন্য তুমি এখনই তুমি 25-26 ইয়ার ওল্ড থেকে তুমি হচ্ছে যে অল্প অল্প করে তুমি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারো। কারণ শেয়ার বাজার তোমাকে যতটুকু রিটার্ন দিবে, পৃথিবীর আর কোনো ব্যবসা তোমাকে এত রিটার্ন দিবে না। সো তুমি এখন থেকে স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ড অল্প অল্প 1000, 2000, 3000 টাকার মিউচুয়াল ফান্ড কিনতে পারো তুমি। তারপরে তোমার তোমার যখন মোটা ইনভেস্ট করার মতো একটা পয়সা হবে, মিউচুয়াল ফান্ড থেকে তোমার ইয়ারলি 20%, 22% মধ্যে রিটার্ন আসবে। তারপরে তোমার তোমার যদি একটা সময় ইনভেস্ট করার মতো কোনো কিছু থাকে, তুমি তোমার সাথে তুমি তোমার কোনো স্বাধীন কোনো একটা বিজনেস হয়তো তুমি করলা, বা তুমি তোমার এমন কিছু একটা করলা যেটা থেকে তোমার একটা আউটপুট আসতে থাকবে, যে আউটপুট তোমাকে 35 ইয়ার্স এর মধ্যে তোমাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তোমাকে করে ফেলবে তোমার। এবং এর মধ্যে তোমাকে তুমি টাকা পয়সা খরচের ব্যাপারে তোমাকে একটা হিসেবে হইতে হবে, তুমি বুঝতে হবে তুমি কোন জায়গায় খরচ করবা, কোন জায়গায় ইনভেস্ট করবা, কোন জায়গায় কি করবা, এই জিনিসগুলো নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। আমরা একটা সিস্টেম ক্লাবে একটা বই নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটা আমার লাইফের অত্যন্ত, আমার লাইফে পড়া অত্যন্ত সেরা একটা বই। এবং এটা পড়ার পরে আমি তখন বুঝতে পারছি যে আমি লাইফে অনেকগুলো ভুল করছি। এবং আমার যেহেতু আমার আমি তখন ভাবতেছিলাম যে গত বছর কোভিড প্যান্ডেমিকে আমার বাসায় সব অসুস্থ, সবাই আমার বাচ্চারা অসুস্থ, সব অসুস্থ। আমি চিন্তা করছি আমার কোনো কারণে যদি আমার বাচ্চাদেরকে যদি আইসিইউ সাপোর্ট লাগে, তাহলে আমি তো সেই সাপোর্টটা দিতে পারবো না। তার মানে আমি খুবই পুয়ার ড্যাড। হ্যাঁ, এবং উপন্যাসের মধ্যে এই বইটার মধ্যে যে পুয়ার ড্যাড ছিল, আমি জাস্ট লাইক এ পুয়ার ড্যাড। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের তো ওদের ট্রিটমেন্ট করানোর মতো আমার ক্যাপাবিলিটি না। আমি গভর্নমেন্ট জব করি এবং আমি খুব ভালো জব করছি। তার মানে আমি আসলে আমার এক্সপেন্স গুলো আমি কি করবো সেটা ম্যানেজ করতে পারি নাই। আমি যা আর্ন করছি তার চেয়ে বেশি খরচ করছি, যা আর্ন করছি তার চেয়ে বেশি খরচ করছি, যেটা অপ্রয়োজনীয় সেই খরচটা আমি করছি। দ্যাটস আমার কোনো সেভিংস নাই, যেটা আমি কোভিড প্যান্ডেমিকে বুঝলাম। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমাকে ফিনান্সিয়ালি আমাকে ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হইতে হবে। আমি এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করলাম, গবেষণা করলাম, এটা নিয়ে কাজকর্ম শেখা শুরু করলাম, আস্তে ধীরে স্টক মার্কেটে আসলাম। সো অনেকগুলো নিয়ে একসাথে শুরু করলাম। তো আমি যেটা মনে করি সেটা হলো, আমি যদি প্ল্যান না করতাম প্যান্ডেমিকের মধ্যে, আমার সেটা কখনোই হতো না। আমি প্ল্যান করছি বলেই সো আস্তে আস্তে দরজাগুলো খুলে যাচ্ছে। এবং আমি মনে করি যে আমার বাচ্চারা যাতে আমার বাবা পুয়ার ড্যাড, আমার বাচ্চাদের বাবা যাতে পুয়ার ড্যাড না হয়, অ্যাটলিস্ট তাদের বেসিক যে তোমার আমি যদি বলি তাদের গুড এডুকেশন, তাদের চিকিৎসা, সেগুলো যাতে আমি প্রপারলি মিট আপ করতে পারি। এবং 35 ইয়ার্স এর মধ্যে যদি আমি ফিনান্সিয়ালি এত ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব যাতে করে আমার কোনো চাকরি আর করা না লাগে, আমার বাচ্চাদের আমি আরো বেশি টাইম দিতে পারি। তো প্রত্যেকের এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে আমি মনে করি তোমার একটা গোল থাকা উচিত, এবং সেই গোলের আন্ডারে তুমি কিছু টার্গেট সেট করবা। সো হোয়াট ইজ টার্গেট? টার্গেট মানে হচ্ছে একটা গোলের আন্ডারে যে তোমার আমাদের যে ছোট ছোট টার্গেট থাকে, আমি 2022 সালের মধ্যে এটা করতে চাই, 23 সালের মধ্যে এটা করতে চাই, 24 সালের মধ্যে এটা করতে চাই। হ্যাঁ, এইভাবে তুমি যে আগাও, তো তুমি তখন তোমার এখন তুমি বল ভাই আমি যদি টার্গেট করি এটা কি ফিল আপ হবে? কখনোই ফিল আপ হবে না 100%। তুমি 100% তো কখনোই হবে না। 100% তুমি টার্গেট করলে সেটা তো 40% হলেও হবে, সেটা 30% হলেও হবে। আর এখন তুমি আমি শুধু এখানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না, আমি একাডেমিক ব্যাপারগুলো যদি বলি, সো তোমরা বিসিএস শেষ করার পরে সবাই যদি তোমরা যারা ক্যাডার হয়ে যাবে, তোমার টার্গেট রাখতে হবে যে তুমি তাড়াতাড়ি একটা ডেপুটেশন নিয়ে তুমি একটা তুমি তোমার আরেকটু উচ্চ শিক্ষা তুমি করে গভর্নমেন্টের খরচে। তুমি বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরে পরে তোমার একটা চিন্তা থাকবে, তুমি প্রাইম মিনিস্টার ফেলোশিপ আছে, এখন পিএম ফেলোশিপ দেয়, তারপর তোমার হচ্ছে যে বঙ্গবন্ধু ফেলোশিপ দেয়, তুমি পিএম ফেলোশিপ, বঙ্গবন্ধু ফেলোশিপ এগুলো পাওয়ার চেষ্টা করবা। এবং এগুলো একটু চেষ্টা করলে মানে পারা যায়। কমনওয়েলথ স্কলারশিপ পাওয়া যায়, বায়োলেটারাল স্কলারশিপ আছে, জাপানের সাথে, রাশিয়ার সাথে, জার্মানির সাথে অনেকগুলো স্কলারশিপ আছে। হ্যাঁ, সো এগুলো জন্য ট্রাই করবে এবং তাড়াতাড়ি চেষ্টা করবা যে তোমার একাডেমিক পার্টটা তাড়াতাড়ি শেষ করে আসার জন্য। তুমি যদি মনে করো একাডেমিশিয়ান হবা, সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর পিএইচডি। যদি মনে হয় না আমি একাডেমিশিয়ান হবো না, আমি টিচার হবো না, সো দেন মাস্টার্স তুমি করতে পারো। তোমার একাডেমিক দিকটা শেষ, এরপর তুমি ফিনান্সিয়াল দিকটা দেখতে হবে, তোমার যে ফিনান্সিয়াল পেজের মধ্যে আমি সলভেন্ট হবো, এরপর তোমার ফ্যামিলি তোমার কমপ্লিট করার ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে, লাইফের অনেকগুলো ডাইমেনশন আছে। যদি প্ল্যান করো
তাহলে সেটা কিছু না কিছু তোমার হবে, কিছু না কিছু তোমার হবে। যদি তোমার পড়াশোনা ভালো না লাগে সেক্ষেত্রে তুমি হচ্ছে যে যেটা ভালো লাগে সেটা তুমি করো। এখন তুমি ব্যবসা করতে হলে তোমাকে অনেক পড়তে হবে, যেটা করতে চাও না কেন সেটা অনেকটুকু পড়তে হবে। সো এইভাবে লাইফটা একটা প্ল্যান করবা। আর স্টক মার্কেটিং যেটা একটু কথা বলছে, আমার একটা পেজ আছে আরফিন ভাই এমবিবিএস। সো ওই পেজের মধ্যে আমার দুটা লাইভ আছে, লাইভগুলো একটু দেখতে পারো। আমি কয়দিন পর আরো কিছু ভিডিও বানাবো স্টুডেন্টের জন্য, যে স্টুডেন্ট লাইফে কিভাবে ইনভেস্ট করা যায়। ভিডিওগুলো শিরোনাম হচ্ছে আদার ব্যাপারে জাহাজের খবর লয়। এক এবং দুইটা ভিডিও আছে আমার এই পেজে, দুটো ভিডিও দেখতে পারো যে তুমি স্টুডেন্ট লাইফে তুমি কিভাবে ইয়ে করতে পারো। বিসিএস এ কেউ এমএস না করে ভাই পর্যন্ত গেলে কি আস করা হয়? ওর প্রবলেম হয় না? এটা কোনো প্রবলেম হয় না নিশাত? এটা কোনো প্রবলেম হয় না? আম, এটা কোনো বিগ ইস্যু না। বাট যদি কেউ লেকচারার হতে চাই তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে যে মাস্টার্সে থাকাটা খুবই ভালো। যদি কেউ লেকচারার হতে চাই, টিচার হতে চাই অন্য ক্যাডারে, এটা কোনো ডিল না। কারণ তুমি ক্যাডার সার্ভিসে ঢোকার পরে তুমি তো এডুকেশনের জন্য চাইলে তুমি লিভ পাবা। ডক্টরদের জন্য হচ্ছে একটা তোমার কম্পালসারি একটা পিরিয়ড আছে, ডক্টররা 2 বছর গ্রামে থেকে আসতে হবে, এরপরেই তার শিক্ষা ছুটি মুটি বাকি সবগুলো পাবে। অন্য কোনো ক্যাডারে এই সিস্টেমটা নাই। যে পুলিশ ক্যাডারে তুমি ফাউন্ডেশন ট্রেনিং করে আসো 1 বছর, করার পরে এরপরে তুমি যা বঙ্গবন্ধু ফেলোশিপ পাইলে তুমি এবার যায় তুমি বিদেশ থেকে মাস্টার্স করো, পিএইচডি করো, বা প্রাইম মিনিস্টার ফেলোশিপ যদি তুমি পাও। সো ফাউন্ডেশন ট্রেনিং এর পরই তুমি হচ্ছে যে এডুকেশন লিভের জন্য তুমি আবেদন করতে পারবা। ওই সময় তোমার গভর্নমেন্ট স্যালারি কিন্তু চলবে, প্লাস তোমাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট টাকা দিবে গভর্নমেন্ট তোমাকে স্কলারশিপটা করার জন্য। আচ্ছা, তো আমরা যেটা পড়তেছিলাম, আমরা যদি মাস্টার্স কেন করে না জিজ্ঞেস করলে কি এটা বলতে চাচ্ছি? আচ্ছা, আমি কোশ্চেনে আসবো আজকে আমাদের ক্লাস শেষে। সো আমরা যদি গঠনগুলো যদি ব্যাখ্যা করি, সো 3টা আমি আগে সিম্পল গঠন ব্যাখ্যা করি। সো সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল পাস্ট হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, আর সিম্পল ফিউচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল এবং তাও ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা হলো 3টা সিম্পল টেন্সের গঠন। তারপর আমরা যদি কন্টিনিউয়াস টেন্স বলি, তিনটার গঠনের মধ্যে ভার্বের লগে আইএনজি। শুধু মনে রাখতে হবে প্রেজেন্ট প্রোগ্রেসিভের মধ্যে এখানে হচ্ছে এম ইজ আর, ফার্স্ট প্রোগ্রেসিভের মধ্যে হচ্ছে তোমার ওয়াজ ওয়ার, এবং ফিউচার প্রোগ্রেসিভের মধ্যে হচ্ছে শ্যাল বি। শ্যাল আমরা একদম ইউজ করি না এখন, এবং উইল বি। এবং তিনটা প্রোগ্রেসিভের মধ্যে মনে রাখতে হবে ভার্বের লগে আইএনজি যোগ হবে। সো ভার্বের লগে আইএনজি যোগ হবে। এখন আসি আমরা 3টা পারফেক্ট টেন্স। সো 3টা পারফেক্ট টেন্সের মধ্যে গঠন যথারীতি একই রকমের। 3টা পারফেক্ট টেন্সের মধ্যে ভার্বের হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, শুধু আমাদের অক্সিলারিটা মনে রাখতে হবে। সো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে হচ্ছে আমাদের অক্সিলারি হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তারপরে আমাদের হচ্ছে যে পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর আমাদের ফিউচার পারফেক্ট হচ্ছে আমাদের শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমার কাছে আরেকটা মাইক্রোফোন আছে, আমি দেখি সেখানের মধ্যে আমি সাউন্ড ক্যাপচার করতে পারি কিনা। তো আমি একটু দেখি। সরি, ইনপুট। আচ্ছা, আমার রোডে দিয়ে আউটপুট দিলে সম্ভবত একটু ইয়ে হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা আছে সেটাই দিই। ওকে, ঠিক আছে, তোমরা কমেন্টে লিখতে থাকো। আর এখন আছে আমাদের 3টা পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে, তাও সিমিলার স্ট্রাকচার। এখানের মধ্যে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র আমাদের মনে রাখতে অক্সিলারি। এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে হচ্ছে আমাদের হ্যাজ বিন এবং হ্যাভ বিন, ভার্বের সাথে যথারীতি আইএনজি। আমাদের পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হলে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে হচ্ছে আমাদের শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন, এবং সবগুলোর সাথে ভার্বের সাথে যথারীতি আইএনজি। সো এগুলো হচ্ছে আমরা খুব ছোটবেলা পড়ছিলাম, খুব সম্ভবত ক্লাস 5-এ আমাদের প্রথমে এগুলো পড়ানো হয়। সো আমরা হচ্ছে যে এগুলো আমাদের ছোটবেলা পড়াশোনা। আমরা মূলত আজকে পড়বো আমাদের টেন্সের প্রায়োগিক দিকগুলো কি কি। আমরা একটু ফাস্ট যাব, যেহেতু টেন্স মোটামুটি সবার জীবনে অসংখ্যবার পড়ছি, সেজন্য আর স্লাইডগুলো যে তোমাদের দিয়ে দিব, ওই জন্য আমরা একটু খুবই ফাস্ট যাব। কেউ না বুঝলে একটু কমেন্ট করবো প্লিজ।
প্রথম আমরা জানবো একটা স্টেটিভ ভার্বটা কি জিনিস। স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব মানে কোন একটা স্টেট প্রকাশ করে, আর এগুলোকে বলা হয় নন অ্যাকশন ভার্ব। তো জিনিসটা কি আমরা দেখি। সে আই এম এনজয়িং আ বিউটিফুল ডে এট দ্য পার্ক। একটা বিউটিফুল ডে উদযাপন করতেছে। আই সি পিপল এভরিওয়ার, আমি হচ্ছে সব জায়গায় লোকজন দেখি। আই হিয়ার চিলড্রেন লাফিং এন্ড পিপল টকিং। দিস মেন প্রিফার দ্য শেড, একজন লোক দেখা যাচ্ছে সে হচ্ছে শেড পছন্দ করে। তারপরে ও বলতেছে বাচ্চাদেরকে সে হাসতে এবং লোকজন কথা বলতে দেখতেছে। আই সি পিপল এভরিওয়ার, সে সব জায়গায় পিপলকে দেখতেছে। দিস উইমেন লাইক দ্য সান, ও যেহেতু রোদ পাইতেছে তার মানে হচ্ছে সে তোমার সূর্যকে পছন্দ করে। সো এভরিওয়ান ইজ রিল্যাক্সিং, সবাই খুব রিল্যাক্স মোডে এখানের মধ্যে ছুটি কাটাতে গেছে। এখন আমরা যে ভার্বগুলো এখন এখানে বক্স করে রাখলাম, তোমার সি, হিয়ার, প্রেফার এবং লাইক। আচ্ছা আমি এগুলোর নাম আগে বলবো, তার আগে হচ্ছে যে আমার একটা, হ্যাঁ মিতালি একটা ভালো কথা বলছে, ঠিক আছে আমরা এগুলো কথাবার্তা বলবো। তোমরা একটা কমেন্টে লিখো, তোমার হচ্ছে যে আমাদের ধরো মাসুমকে তারা ক্লাসে জিজ্ঞেস করলো কি তুই আমার দিকে তাকাইছিস কি জন্য, মাসুম বললো আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করতেছি, আমি তোমাকে পছন্দ করতেছি। তো এটার ইংলিশ কি হবে, একটা কমেন্টে লিখো। তোমাকে পছন্দ করতেছি সেই জন্য তোমার দিকে তাকাই আছি। তো তুই কবে কবে থেকে আমি অনেকদিন ধরে তোমাকে পছন্দ করতেছি, এটার ইংলিশটা কি হবে, একটা কমেন্টে লিখো। আমি তোমাকে পছন্দ করতেছি, আই হ্যাভ বিন লাইকিং ইউ বলছে নিলয়, তারপরে আমি তোমাকে পছন্দ করতেছি। সবাই একটু কমেন্ট করো। অন্তরাপ্তার জন্য কোন স্কলারশিপ আছে ভাই? প্রচুর স্কলারশিপ আছে অন্তরাপ্তাদের জন্য, শুধু গ্রাম অধিবেশন থেকে আসতে পারে। আর বেসিক সাবজেক্টে 1 বছর, যদি বেসিক সাবজেক্টে তুমি যেতে চাও এবং কিছু দুর্গম এলাকা আছে সেখানে 1 বছর। সবাই একটু কমেন্ট লিখো দ্রুত, আমি তোমাকে পছন্দ করতেছি। আই এম লাইকিং ইউ, মাসরুর, তুলিকা হ্যাভ বিন লাইকিং ইউ, তাসলিম আই লাইক ইউ, আই স্টার্টেড লাইকিং ইউ, আই হ্যাভ বিন লাইক, আই হ্যাভ বিনের সাথে লাইক হবে না, আপনার সাথে লাইকিং হবে। ওকে, আই এম লাইকিং ইউ। সো তোমরা অনেকেই লাইকটাকে কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেছো। সো আসলে যে ভার্বগুলো যে সি, হিয়ার, প্রেফার, লাইক, এই ভার্বগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। ওরা একটা স্টেট প্রকাশ করে। সো এদের কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। ওরা কোনো এখন আহমেদ মাসুম একজনকে পছন্দ করে, এটা কোনো কাজ, এটা কোনো কাজ না, তাই না? এটা কোনো কাজ না, এটা একটা, ইট ইজ নট অ্যান অ্যাকশন, এটা হচ্ছে একটা স্টেট। সো উই ইউজ দেম টু টক অ্যাবাউট থটস, ইমোশন, সেন্স এবং স্টেটস অফ বিইং, এগুলো আমরা প্রকাশ করি। যেমন আমি তোমাকে দেখতেছি, এটা আই সি ইউ। আই এম সিইং ইউ বলে কিছু হয় না, হ্যাঁ। আই সি ইউ, আই সি পিপল এভরিওয়ার, আই এম সিইং পিপল এভরিওয়ার কিছু হয় না, আমি দেখতেছি, আই সি ইউ। ওকে, সো আমি হচ্ছে যে এই চাটা আমি পছন্দ করতেছি। সো আই এম প্রেফারিং হয় না, আই প্রেফার টি। তো এই যে ভার্বগুলো সি, হিয়ার, প্রেফার, লাইক, এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। এই ভার্বগুলোর কখনো তোমার কন্টিনিউয়াস টেন্স হয় না। এই ভার্বগুলো কোনো নন অ্যাকশন ফর্ম, যেহেতু এদের সাথে কখনো আইএনজি যুক্ত হবে না। আমি বিশ্বাস করতেছি, আমি তোমার কথা বিশ্বাস করতেছি, হ্যাঁ আই এম বিলিভিং ইউ, না আই এম বিলিভিং ইউ হয় না, আই বিলিভ ইউ। সো মেরি বিলিভস। সো এটা দ্বারা তার একটা অবস্থা বোঝাচ্ছে, যেটা যার কোনো আসলে কোনো কাজ না। তো থটস যদি বুঝি আমরা অ্যাগ্রি, আই এম রিমেম্বারিং ইউ, আমি তোমাকে স্মরণ করতেছি। তো তুই কি করতেছিস, আমি তোমাকে স্মরণ করতেছি, আই এম রিমেম্বারিং ইউ হয় না, আই রিমেম্বার ইউ। আমি তোমাকে বুঝতেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ হয় না, আই আন্ডারস্ট্যান্ড ইউ। ওকে, সো অ্যাগ্রি, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, প্রেফার, নো। তারপর ইমোশন, লাভ, আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি, এরকম হয় না, আই লাভ ইউ হয় সরাসরি, আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি, এরকম হয় না। সো লাইক, ডিসলাইক, হ্যাঁ, এগুলো ইমোশন বোঝাচ্ছে। সেন্স, হিয়ার, স্মেল, সাউন্ড, সি, ফিল, লুক, এগুলো সেন্স বোঝায়। স্টেটস অফ বিইং, যেমন বি, অ্যাপিয়ার, নিড, ওয়ান্ট। সো এই ভার্বগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। আমরা সামনে আসবো এগুলোর মধ্যে কোনটার সাথে আইএনজি যুক্ত, আমরা সেটা আসবো সামনে। আমরা যদি বলি দ্য মিউজিক সাউন্ডস বিউটিফুল, মিউজিকটা শুনতে খুবই ভালো লাগতেছে। যদি বলি দ্য মিউজিক ইজ সাউন্ডিং, এরকম কিছু হয় না। ওকে, আই ডু লাভ ইউ হয়, আই ডু লাভ তোমাকে আমি ভালোবাসি, মানে জোর দেয়া, হ্যাঁ ডু, আই ডু লাভ ইউ হয়, রাইট। ডু বসায় কোনো কিছু জোর দেওয়া অর্থ বোঝায়। আই ডু লাভ ইউ মানে এটা কখন, সিচুয়েশনটা। ধরো হচ্ছে যে তোমার হ্যাঁ এখন হচ্ছে যে মাসুমকে মেয়েটা আস করলো যে তুমি কি আমাকে আসলে ভালোবাসো, মাসুম খুব জোর দিয়ে বললো আই ডু লাভ ইউ, ও চিল্লায় বললো, মানে ও খুব জোর দিল, এমফেসাইজ দিল প্রচন্ড পরিমাণে। ওকে বললো যে মানে সে খুবই এটার উপরে
যদি ওই বিষয় করতে যাচ্ছে আর কি, সেখানে আমরা ডু ইউজ করি। হ্যাঁ, আই ডু হিয়ার ইউ, যে তোমাকে শুনতেছি তো আমি, তুমি এমন করতেছো কি জন্য। সো আমরা আসলে কেউ সাউন্ডিং, ওয়ান্টিং, আই এম ওয়ান্টিং ইউ, আমি তোমাকে চাইতেছি। হ্যাঁ, যে এখন মেয়ের বাপরে যাই যদি মাসুম যদি বলে আমি আপনার মেয়েকে চাইতেছি, আই এম ওয়ান্টিং ইউর ডটার, আই এম ওয়ান্টিং ইউর ডটার হয় না, আই ওয়ান্ট ইউর ডটার। হ্যাঁ, এরকম হয় না। তো আমার দাদা, ওনার নাম ছিল রুহুল আমিন, সে যথেষ্ট রকমের তোমার জোকার ছিল আমার মতে। তো আমি হচ্ছে পুরোপুরি জোকার না, একটু একটু। তো আমার দাদা নাকি আমার দাদির চেয়ে সে 5 বছরের ছোট ছিল, যেরকম আমি যেরকম তোমাদের ম্যাডামের চেয়ে ছোট বয়সে। তো আমার দাদা সে যেটা করছিল, আমার দাদা তার যে মানে তার, আমার দাদি ছিল ওনার খালাতো বোন আর কি। তো সে ওদের বাড়িতে যে বসে ছিল, সে আমার দাদির নাম ছিল মাফিয়া, বলছে মাফিয়াকে যদি আমার কাছ থেকে বিয়ে না দেন তাহলে আমি এখান থেকে লড়বো না। সে নাকি অনশন চালাই দিছে, বলছে তুমি তো হচ্ছে ছোট অনেক, বলছে ছোট হয়েছে তো কি হয়েছে। তার শেষ পর্যন্ত সে নাকি অনশন করছে 2 দিন, শেষ পর্যন্ত সে আমার দাদিকে বিয়ে করছে। তো আমার দাদা দাদি ওরা দুজনে অনেক হায়াত পাইছে, এবং তারা দীর্ঘ বছর তাদের দীর্ঘ দাম্পত্য তাদের ছিল। তার মধ্যে আমার দাদি মানে কি বলে সেঞ্চুরি পার করছে খুব সম্ভবত, সত্যি তখন আমার দাদিকে আমি ছোটবেলা থেকে দেখি, আমার দাদি অনেক বয়স্ক এবং সেঞ্চুরির মতো পার করছে মেবি। আমার দাদাও সেঞ্চুরির কাছাকাছি তোমার হায়াত পাইছে আল্লাহর মতে। সো আই এম নোয়িং ইউ এরকম কিছু নাই, সো এগুলো আমরা মনে রাখবো সবসময়। তাহলে এইটা একটা ইউজ আমরা শিখলাম। হ্যাঁ, আজকে আমরা কিন্তু ওই ছোটবেলার টেন্স ওগুলো পড়বো না, ওগুলা আমরা ছোটবেলাতে পারি, আমি জানি তুমি পারো। এবং তুমি যাই অন্য জায়গা থেকে তুমি স্ট্যাটিক ভার্ব সবগুলা সিম্পল টেন্স হয়, সিম্পল টেন্স জাস্ট। ওকে, সো আমরা এগুলোর সাথে আইএনজি কখনো অ্যাড করবো না। তো এখন আসো, আমরা আইএনজি কোনগুলোর সাথে ইউজ করি, কোন ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয়, যে ভার্বগুলো কোনো অ্যাকশন বোঝায়। দে আর লিসেনিং, দে আর ইটিং, আ ম্যান ইজ সিঙ্গিং, দ্য চিলড্রেন আর প্লেয়িং। এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা একটু আগে যেগুলো দেখছিলাম সেগুলো কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। চলো আরো কিছু স্ট্যাটিক ভার্ব দেখি। এখন আসো, তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন, ভাইয়া আপনি বিশ্বাস করেন আমি এরকম স্ট্যাটিক ভার্ব দেখছি কন্টিনিউয়াস টেন্স আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে স্টেটের জোন, এটা হলো অ্যাকশনের জোন। তাইলে মাঝখানে লাভিং ব্রাদার, লাভিং ব্রাদার তো শব্দ হয়, লাভিং ব্রাদার মানে হচ্ছে তোমার হচ্ছে যে যে ব্রাদার তার বোনকে খুব ভালোবাসে, মানে খুব স্নেহময়ী ভাই, ওটা তো অ্যাডজেক্টিভ, ওটা তো ভার্ব না। লাভিং ব্রাদার তো লাভিং শব্দের অ্যাডজেক্টিভ। ওকে, স্পেস বাউন্ড, স্পেস বাউন্ডটা আমি আজকে প্রথম ক্লাসে দেখছি, তুমি আমার আগে ক্লাসগুলো করছিলা, আমার ক্লাসগুলো দেখো, আমরা এগুলো আলোচনা করছিলাম যে ভার্বের সাথে আইএনজি কখন সে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, লাভিং ব্রাদার তো রাইট, মানে খুব স্নেহশীল ভাই এরকম। ওকে, তো এই যে রিজনটা পড়ছে এখানের মধ্যে স্টেট এবং অ্যাকশন, এই দুটোর কি, দুটোর ইন্টারসেকশন, তার মানে কিছু ভার্ব আমরা পাবো যে ভার্বটা স্টেট হইতে পারে, অ্যাকশন হইতে পারে। তো আমরা এখন দেখবো মূলত তোমার আচ্ছা তোমরা যারা আসছো কমেন্ট করো না, তোমরা একটু কমেন্ট করো, কারণ শেষ পর্যন্ত আমরা যখন কোর্সটা এন্ডিং হবে, তো রাফিল ভাই যখন তোমাদের একটা গিফট পাঠাবে, তখন রাফিল ভাই টিচারদের কমেন্ট নিবে যে কোন কোন স্টুডেন্টকে গিফট পাঠানো হবে। তো এখন আমি তো সাধারণত যারা রেগুলার কমেন্ট করে ওদেরকে চিনি, আমি বলি হ্যাঁ এর পাঠাবো, পাঠাবো, রেগুলার ক্লাস করছে সে, নো ম্যাটার সে পরীক্ষাতে কি করছে সেটা আমার খুব দেখার বিষয়, আমার কথা হলো ক্লাস করছে কিনা রেগুলার। তো তখন রাফিল ভাই বলে যে ভাইজানে ওকে কি গিফট দিবে, হ্যাঁ ওকে পাঠাবো, ক্লাস করছে রেগুলার, ও রেগুলার স্টুডেন্ট। স্যারকে জিজ্ঞেস করা নয় যে ভাই ও ক্লাস করছে কিনা, হ্যাঁ রেগুলার ক্লাস করছে। এই জন্য যেগুলো যারা রেগুলার ক্লাস করে ওদেরকে আমরা কিছু একটা গিফট পাঠাই, সেই জন্য তোমরা একটা কমেন্ট করো। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে থিঙ্ক। তো থিঙ্ক যে ভার্বটা, তুমি বলো ভাই চিন্তা করাটা তো কোনো কাজ না। তো চিন্তা করাটা যেহেতু কোনো কাজ না, তো চিন্তা করাটা এটা তো ভাই এটা কখন এটা অ্যাকশন হবে কখন স্টেট হবে, আমি তো এই স্টেট মনে করছিলাম। আচ্ছা চলো আমরা দেখি থিঙ্কিংটা কখন অ্যাকশন কখন স্টেট, এটা আমরা একটু করি। নাজমুল সাকিব গ্লাস দিলাম না, আমাকে বলবো না, তুমি রাফিল ভাইকে নক দিও, রাফিল ভাই পাঠিয়ে দিবে। এখন আসো, ধরো এইখানে হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লাঞ্চ, সে অনেকক্ষণ ধরে লাঞ্চের ব্যাপারে সে ধরো 12টা বাজে তোমার যে ক্লাসগুলো হয়, তোমার আমাদের সবসময় ইউনিভার্সিটি তোমাদের যে ক্লাসগুলো হয় 12টা 12:30টায়, তোমার শুধু মাথার মধ্যে এটা কাজ করে কখন ছুটি দিবে আর কখন চলে যাবো কখন খাবো, তাই না, এরকম। তো ওই ও এরকম, সো হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লাঞ্চ এন্ড হি ইজ নট থিঙ্কিং অ্যাবাউট ক্লাস। এইখানে থিঙ্কটা হচ্ছে মূলত তোমার অ্যাকশন। তো এখন আসো, এইটা কি অ্যাকশন কিনা, সি থিংস দ্য টিচার ইজ বোরিং, তো টিচার এটা খুবই বিরক্তি করে, এই থিংটা কি অ্যাকশন অর স্টেট, ওর জাস্ট সাউন্ড হচ্ছে। আচ্ছা একটু আমি যেহেতু আমি নিজে কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না, দ্যাটস আমি আজকে মাইক্রোফোনটা অফ করে রাখি আমার নিজের। ওকে, সো হ্যাঁ ঠিক আছে, এবার কোনো সাউন্ড নাই। ওকে, এখন এই যে সি থিংস দ্যাট টিচার ইজ বোরিং, এই থিংটা কি, এই থিংটা কি অ্যাকশন অর স্টেট, মানে একটা অবস্থা, চিন্তা করার একটা অবস্থা।
তো রাইট, তাহলে এই থিংটা হচ্ছে যে স্টেট এবং এই থিংটা হচ্ছে অ্যাকশন। এখন আসো আমরা দেখি বি ভার্বটা কখন অ্যাকশন কখন হচ্ছে সান্ত্বনা পুরস্কার। পুরস্কার পাবা তুমি, রাফিল ভাইকে নক দিয়ে পাঠিয়ে দেবে, সমস্যা নেই। সো বি কখন অ্যাকশন? তো বব ইজ ইউজুয়ালি গুড স্টুডেন্ট বাট টুডে হি ইজ বিং ডিসরেসপেক্টফুল। তো সে এখন খুবই ডিসরেসপেক্টফুল হয়ে গেছে কারণ টিচার যথেষ্ট বিরক্তি করে এবং ওর ভালো লাগতেছে না। ও ইউজুয়ালি ভালো স্টুডেন্ট বাট হি ইজ বিং ডিসরেসপেক্টফুল। এখন আসো সে ডিসরেসপেক্টফুল হইলেও আমরা আরো একটা স্টুডেন্ট দেখি। সো আলেক্স ইজ ইয়াংগেস্ট ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে আলেক্স হলো ইয়াংগেস্ট, তাহলে এই ইজ হলো আমার হচ্ছে স্টেট, আর এখানে ইজ হচ্ছে আমার অ্যাকশন। মারিয়া ইজ হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং। মারিয়া ওর এখন বুঝতে খুব অসুবিধা হচ্ছে, ও খুব হার্ড টাইম পাস করতেছে বুঝতে। আর এইখানে দ্য টিচার হ্যাজ সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন, টিচারের কাছে আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই হ্যাজ হলো স্টেট, আর এইখানে যে হ্যাভ ভার্বটা সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সো আমরা বুঝলাম যে একই ভার্বের তোমার অ্যাকশন হইতে পারে, আবার সিমিলার ভার্ব অনেক সময় স্টেটে বুঝাতে পারে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের সামনে ওরা অনেক খাওয়া দাওয়া করতেছে, ঘোরাঘুরি করতেছে, এগুলোদেরকে দেখি। ওরা হচ্ছে একটা কাফেতে আছে। সাম পিপল আর টেস্টিং দ্য কফি, এখানের মধ্যে টেস্টিং হলো অ্যাকশন। আর ইফ দ্য ফুড টেস্ট ডিলিশিয়াস মোস্ট অফ দিস কাস্টমার্স উইল রিটার্ন, যদি খাবারটা ডিলিশিয়াস হয় তাহলে অনেক ফিরে আসবে, অনেকে ফিরে আসবে। তাহলে এইখানে টেস্ট হচ্ছে তোমার, এটা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না এখানে, বাট এটা অ্যাকশন। আ ম্যান ইজ স্মেলিং, আর এখানে ইট স্মেলস ওয়ান্ডারফুল। আমরা কখনো এরকম বলা যাবে না যে ইট ইজ স্মেলিং ওয়ান্ডারফুল, ইট ইজ স্মেলিং ওয়ান্ডারফুল, এইটা খুবই ওয়ান্ডারফুল স্মেল করতে, এরকম না। ইট ইজ স্মেলিং ওয়ান্ডারফুল কিছু হয় না, ইট স্মেলস ওয়ান্ডারফুল। কিন্তু যখন বলি ম্যান ইজ স্মেলিং হিজ ফুড বিফোর হি টেকস আ বাইট, একজন লোক সে স্মেল করতে যাচ্ছে আস্তে। আচ্ছা বলি উইমেন ইজ লুকিং এট এ মেনু, উইমেন ও তাকায় এদিকে, তাকায় আছে এদিকে। আর যদি বলি দিস পিপল লুক রিল্যাক্সড, এই লোকগুলোকে রিল্যাক্স দেখায়, এরকম হবে না দিস পিপল ইজ লুকিং রিল্যাক্স, এই লোকগুলোকে রিল্যাক্স দেখায়। যে তাকে খুব হ্যান্ডসাম দেখায় বা তাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে, এটা একটু লিখে বলো তো কমেন্টে, তাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে, তাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে, তাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। হি লুকস রাইট, হি লুকস হ্যান্ডসাম অর হি লুকস স্মার্ট। হ্যাঁ, হি লুকস হ্যান্ডসাম, হি ইজ লুকিং হ্যান্ডসাম বলে কিছু হবে না, রাইট। তা আই হোপ তোমরা এখন বুঝতে পারছো যে আমরা কখন স্টেট ভার্ব হই এবং কখন অ্যাকশন ভার্ব হয়। তো হি ইজ লুকিং হ্যান্ডসাম বলে কিছু হয় না আসলে। হ্যাঁ, তো আসলে আমরা যাই যে এখন আমরা মূলত ইউজ নিয়ে কথাবার্তা বলবো। তখন প্রথমে দুটো টেন্স আলোচনা করব, সিম্পল প্রেজেন্ট এবং তোমার প্রেজেন্ট প্রোগ্রেসিভ, যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলি। সিম্পল প্রেজেন্ট কখন? কোনো ফ্যাক্ট এবং কোনো হ্যাবিট। আর প্রেজেন্ট প্রোগ্রেসিভ কখন? অ্যাক্টিভিটিস ইন প্রোগ্রেস রাইট নাও, যে অ্যাক্টিভিটিটা এখন প্রোগ্রেস করতেছে, চলতেছে বর্তমানে, সেটা হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ। আমি বলি ইট ইজ নাইস টু মিট ইউ, মাই নেম ইজ এমিলি, আই টিচ স্টুডেন্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে একটা প্রশ্নবোধক যদি বলি ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে বুঝতেছো? আই হোপ সো, আশা করি তোমরা বুঝতেছো। সো এগুলো সবগুলো সিম্পল প্রেজেন্টের উদাহরণ। এবং সিম্পল প্রেজেন্টে মনে রাখতে হবে আমরা যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে আমরা একটা এস আমরা যোগ করব। ওইখানে আবার এমিলি চলে আসছে। হ্যাঁ, সো এখানে বি ভার্ব থাকলে এখানে হি ইজ, শি ইজ, দে আর, এরকম হয়। স্টাইলগুলো তোমাদের দেয়া হবে। এখানের মধ্যে আমি যদি বলি প্রশ্ন করতে চাই, যেহেতু সিম্পল প্রেজেন্টে কোনো অক্সিলারি নাই, সিম্পল প্রেজেন্টে প্রশ্ন করার জন্য ইউজ করতে হয় ডু অথবা ডাস। আচ্ছা, আর কোনো টেন্স আছে কিনা যেখানে অক্সিলারি নাই? অক্সিলারি ছাড়া টেন্স কয়টা? কোনো অক্সিলারি নাই, টেন্স কয়টা এরকম? আর কোনো টেন্স আছে অক্সিলারি ছাড়া? আর কোনটা আছে বলো তো? রাইট, পাস্ট আছে। হ্যাঁ, সো পাস্ট, সিম্পল পাস্ট এবং চারটা লিখছেন, চারটা না, সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্টে কোনো অক্সিলারি নাই। সেই জন্য সিম্পল প্রেজেন্টে আমরা যদি প্রশ্ন করতে হয় সেক্ষেত্রে ডু বা ডাস, আর সিম্পল পাস্টে প্রশ্ন করতে হলে আমরা ডিড ইউজ করি। বাকি সব জায়গায় অক্সিলারিকে সামনে নিয়ে আসলেই সেটা প্রশ্নবোধক হয়ে যাবে, আর কোনো রুলস শিখতে হবে না। আমরা যদি বলি ডাজ দিস লেসন ইন্টারেস্ট ইউ, ইয়া অফকোর্স, এটা আমাদের আমরা খুব ভালো লাগতেছে। আই লাভ গ্রামার বাট আই ডোন্ট লাইক ম্যাথ। অনেকেই হচ্ছে গ্রামার লাইক করে বাট ওরা হচ্ছে ম্যাথ লাইক করে না। আমরা এখানে ডু নট বা ডাজ নট দিলে নেগেটিভ হয়ে যাবে। এখন আসে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলতেছি, সো রাইট নাও আই এম টকিং টু ইউ। আর ইউ লিসেনিং কেয়ারফুলি? তো তোমরা কি খুব কেয়ারফুলি শুনতেছো? ইয়েস ও নো লিখো তো, তোমরা শুনতেছো আসলে ভালো করে শুনতেছো? ওকে, সো এগুলো হচ্ছে প্রেজেন্ট।
প্রোগ্রেসিভ। আমরা যদি বলি যে আমরা আসো প্রেজেন্ট প্রোগ্রেসিভে, তাহলে আমরা যদি নেগেটিভ করতে হয় জাস্ট একটা নট লাগা দিলে হয়ে যাবে। ইউ অ্যান্ড আই আর নট লুকিং অ্যাট ইচ আদার। সো তোমরা এবং আমি, আমরা আসলে কে কাউকে দেখতেছি না, বাট আই এম স্টিল কমিউনিকেটিং উইথ ইউ। সো আমি তোমাদের সাথে স্টিল কমিউনিকেট করতেছি। তাহলে আমরা জাস্ট এখানে বি ভার্বের সাথে নট লাগাই দিলে, একটা জিনিস খেয়াল করো, ফর্মাল ইংলিশের মধ্যে কিন্তু ইউ অ্যান্ড আই, বাট আমরা যখন কনভারসেশন করবো তখন ইউ অ্যান্ড আই বললে তোমার হচ্ছে যে একটু তোমার মানে কেমন জানি লাগে, তাই না? একটু খাপছাড়া খাপছাড়া লাগে ইউ অ্যান্ড আই। হ্যাঁ, ইউ অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, এটা একটু কেমন খাপছাড়া খাপছাড়া লাগে। আমরা সবসময় আমরা আই ইউজ না করি, ইউ অ্যান্ড মি ইউজ করতে আমরা খুব অভ্যস্ত। তো আমরা বাট ফর্মাল যখন আমরা লিখবো তখন সেখানে ইউ অ্যান্ড আই তোমাকে উল্লেখ করতে হবে। যেমন ফর্মাল ইংলিশ তুমি লিখবা, এই কোর্স হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরভাইন থেকে নেয়া। সো ওখান থেকে এই লেকচারটা থেকে আমি কপি করছি মূলত। সো এটা হচ্ছে নিয়ম ফর্মাল ইংলিশের মধ্যে। বাট আমেরিকানরাও কিন্তু ওরা তোমার ইউ এন্ড আই খুব একটা বলে না, সবাই ইউ এন্ড মি বলে, এটা ন্যাচারাল মোর। ওকে, সো সিম্পল প্রেজেন্টে আমরা কিছু বাক্য নিয়ে কথাবার্তা বলছি। ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট টু এক্সপ্রেস স্টেটস এন্ড আনচেঞ্জিং ফ্যাক্ট। আনচেঞ্জিং ফ্যাক্ট এবং স্টেট প্রকাশ করতে আমরা সবসময় সিম্পল প্রেজেন্টের ইউজ করবো। এবং আমরা অলরেডি তোমাদের স্ট্যাটিস্টিক দেখাইছি, সবচেয়ে বেশি যে টেস্টটা ইউজ হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সো আই টিচ স্টুডেন্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, হচ্ছে পুরো দুনিয়াতে সে স্টুডেন্টদেরকে ইংলিশ শেখায়। আমরা এই সেন্টেন্সগুলো নিয়ে কথা বলছি। এখন আমরা এখানে বলতে পারতাম যে আমরা এখানে কেন বলতেছি না যে তোমরা আমাকে বুঝতেছো, যে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মি, এটা আমরা কেন ইউজ করি নাই, কারণ আন্ডারস্ট্যান্ড ইজ দ্য ভার্ব অফ স্টেট। আই হোপ সো, আমি যদি বলি আই এম হোপিং সো, আমি আশা করতেছি, আই এম হোপিং সো কিছু বলে কিছু হয় না। আই হোপ সো হোপ একটা ভার্ব অফ স্টেট, এদের কোনো তোমার প্রোগ্রেসিভ টেন্স হয় না। এখন আসো আমরা যদি বলি দিস ডেজ দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার, এখানে ভুল কেন? সবাই একটু কমেন্টে লিখো, যদি মনে হয় ভুল তাহলে শুদ্ধটা লিখো। দিস ডেজ দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার, যে এখন বিশ্বটা, মেজাইন বলছে বিকাম না, ওয়ার্ল্ড থার্ড পারসন সিঙ্গুলারি। ওকে, আমি আগে একটা স্লাইডে দেখাই, এখানের মধ্যে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে ডেইলি রুটিন, হ্যাবিট, এগুলো এবং আনচেঞ্জিং ফ্যাক্ট, আনচেঞ্জিং ফ্যাক্টের মধ্যে ইউজ করি। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, সেগুলো হচ্ছে আনচেঞ্জিং ফ্যাক্ট। হ্যাঁ, চেঞ্জ হবে না। এখন আমরা যদি বলি যে বিশ্বটা হচ্ছে যে তোমার যখন বলবো বিকাম স্মলার, তার মানে স্মলার হয়ে গেছে, আর হচ্ছে না এখন আর, সো এটা আনচেঞ্জিং, তাই না? হয়ে গেছে বিষয় এমন না, পৃথিবী আস্তে আস্তে আরো স্মলার হচ্ছে, আরো স্মলার হচ্ছে, আরো স্মলার হচ্ছে, তাই না? সো এখানে আসলে আমাদের সিম্পল প্রেজেন্ট ইউজ করাটা ভুল হবে। এটা হবে দিস ডেজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার। যে তবে আমরা আসলে অর্থ দেখে বুঝতে পারবো যে কোনটা আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, কোনটা আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করব। পরেরটা, each time a new advancement in technology is made the world is becoming smaller, যখনই একটা প্রযুক্তিগত একটা অ্যাডভান্সমেন্ট বা একটা উৎকর্ষ সাধিত হয়, পৃথিবী আরো ছোট হয়ে যায়। তো এখানে কোনটা ভুল? why is it wrong? রাইট, দেখো আগের ফুলফুল সেন্টেন্স আমি এখানে রেখে দিচ্ছি, কিন্তু এটা হবে সিম্পল প্রেজেন্ট, কারণ এটা একটা তোমার এটা একটা ফ্যাক্ট। যখনই একটা প্রযুক্তিগত উৎকর্ষ সাধন হয় তখনই পৃথিবী হয়ে যায় আর স্মলার, এটা একটা ফ্যাক্ট। সো এখানে হচ্ছে যে বিকাম স্মলার, এখানে ইজ বিকামিং আবার হবে না, বাট একটু আগে ইজ বিকামিং ছিল। সো আমরা যদি বলি যে সামটাইমস স্টুডেন্টস রিলাই টু মাচ অন টেকনোলজি টু ক্যাচ দেয়ার ইরর্স, যেটা তোমরা বলছিলে একটু আগে যে গুগল ট্রান্সলেটে দেখবা। তো সামটাইমস স্টুডেন্টস রিলাই টু মাচ অন টেকনোলজি টু ক্যাচ দেয়ার ইরর্স, সো দে আর নট সিইং দেয়ার মিস্টেকস, তারা তাদের ভুলগুলো তারা দেখে না। এখানের মধ্যে কোনটা ভুল আছে একটু কমেন্টে লিখো তো। তো যেহেতু স্টুডেন্ট এত রিলে করতেছে, ওরা ওদের ভুলগুলো দেখতেছে না, ওদের ভুলগুলো দেখতেছে না, রাইট? সো দে আর নট সিইং, এটা হবে না, এটা হবে দে ডু নট সি, কারণ এখানে কোনো প্রকার অ্যাকশন ভার্ব হবে না, এটা একটা স্টেটিভ ভার্ব। আই হোপ তোমরা কিছুটা ইউজটা বুঝতে পারছো। আচ্ছা, যাদের মনে হয় বা তোমার মনে হয় যে তোমার তুমি গ্রামারে খুবই উইক, এরকম যাদের মনে হয়, আমি তোমাদের বলবো যে আমাদের রেকর্ডগুলো তুমি একদম শুরু থেকে তুমি দেখো, এর পাশাপাশি তোমাকে আমি একটা বই সাজেস্ট করব।
সেটা হচ্ছে সাইফুডসের পাসপোর্ট টু ইংলিশ গ্রামার। হ্যাঁ, সো সাইফুডসের একটা বই আছে, জাকির হোসেনের যে বইটা আছে পাঁচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা পরে তুমি জীবনে শেষ করতে পারবে না। তোমার দাদা পড়া শুরু করছিল, তোমার দাদা শেষ করতে পারে নাই, তোমার আব্বা পারে না, তুমি পারবে না। এটা অনেক বড় বই। তুমি সাইফুডসের পাসপোর্ট টু ইংলিশ গ্রামার বইটা তুমি আগা করা রিডিং করে ফেলবা, একদম আগা করা পড়ে ফেলবা। তুমি 10 দিন সময় নিবা। মনে রাখতে হবে সবসময় টাইম বক্সিং করতে চেষ্টা করবা। আচ্ছা, কেউ কি জানো টাইম বক্সিং জিনিসটা কি? টাইম বক্সিং মানে কি? টাইম বক্সিং মানে টাইমকে একটা বক্সের ভিতরে ঢুকানো, এগুলো টাইম বক্সিং। তার মানে আমি এত তারিখের মধ্যে এত তারিখ পর্যন্ত, হ্যাঁ মাস্টার পড়তে পারো, হ্যাঁ মাস্টার পড়তে পারো, যে এত তারিখের মধ্যে এত তারিখের মধ্যে আমি শেষ করবো। আর তুমি যদি মনে করো যে আমি হচ্ছে যে এই বইটা পড়বো, তো কখন পড়বো তুমি যে টাইম ফ্রেম সেট না করো, এটা তোমার কোশ্চিন কল, এটা পড়া শেষ হবে না। তোমার হচ্ছে ঈদের পরে আন্দোলন হয়ে যাবে, কোন ঈদের পরে সেটা আবার পরে ঈদের জানা দেওয়া হবে, ঈদের পরে আন্দোলনের মতো একটা ব্যাপার হয়ে যাবে তোমার। তো তুমি ঠিক করবা আমি হচ্ছে যে এই বইটা জানুয়ারির 15 থেকে 25 তারিখের মধ্যে শেষ করবো। তুমি ভাই প্ল্যান করলে কি হবে? অবশ্যই হবে না। প্ল্যান করলে তো অবশ্যই হবে না। তুমি 10 দিনের মতো অবশ্যই তুমি প্ল্যান মতো হবে না, বাট যদি তুমি প্ল্যান করো 50% হলে হবে। বাট তুমি যদি টাইম বক্সিং না করো তাহলে যেটা হবে, তোমার এটা অনেক লেন্থি হয়ে যাবে, তুমি কবে শেষ করো তুমি সেটা বুঝবো না। অলওয়েজ টাইম ফ্রেমিং করবা। তুমি জানো এটা হবে না, তুমি হয়তো তোমার হবে না, আমি জানি হবে না, বাট 50% হলে হবে, একটু হলে হবে। তো চলো আমরা কিছু বাকি নিয়ে কথা বলি। দ্য ইন্টারন্যাশনাল ক্লাব ইজ এ ক্লাব এট আওয়ার ইউনিভার্সিটি দ্যাট সেলিব্রেটস ডিফারেন্ট কালচার ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা ইন্টারন্যাশনাল ক্লাব, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গার ওরা ডিফারেন্ট কালচার গুলো ওরা সেলিব্রেট করে। আমাদের দেশের মতো না যে তোমার আরেকটা কালচারকে এখানে আমাদের সেলিব্রেট করতে দেওয়া হয় না, এরকম না। ইউনিভার্সিটি গুলো অনেক ভালো। এখন ওরা একজন প্রেসিডেন্ট ওরা চুজ করবে, উই নিড আ নিউ প্রেসিডেন্ট। সো দেখো প্রেসিডেন্ট গুলোর যোগ্যতা, একজন জুডি, নাম হলো জো। তো ওরা কি করছে আমরা দেখি। জুডি ও হচ্ছে হ্যাজ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সে পুরো দুনিয়া ভ্রমণ করছে। হ্যাজ লিভড ইন চায়না এন্ড জাপান, চায়নাতে বসবাস করছে। হি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 15 ইয়ার্স, সে 15 বছর ইংলিশ স্টাডি করছে। হ্যাঁ, শি হ্যাজ বিন আ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব সিন্স 2014, সে ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বার 2014 থেকে সে। এখানে কিন্তু বিন হচ্ছে বি ওয়াজ বিন, হ্যাঁ বি ওয়াজ বিন, এটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন জোর কোয়ালিটি হচ্ছে হ্যাজ ট্রাভেল টু ইউরোপ এন্ড ল্যাটিন আমেরিকা, হ্যাজ নেভার লিভড ইন অ্যানাদার কান্ট্রি, হ্যাজ স্টাডিড ইংলিশ এবং হ্যাজ বিন আ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব সিন্স 2013। চারটা আলাদা আলাদা বাক্য এখানে লেখাছি আমরা। প্রথম বাক্যটা হচ্ছে সে অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রাভেল করছে। এখন কবে ট্রাভেল করছে এই ধরনের কোনো কিছু নাই। ও চায়নাতে বসবাস করছে, কবে করছে এই ধরনের কোনো কিছু নাই। হি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 15 ইয়ার্স, কবে করছে এই ধরনের কোনো কিছু নাই। সে হয়তো হইতে পারে সে, এটা জাস্ট একটা জেনেরিক কথাবার্তা। 15 বছর ইংরেজি পড়ছে সে। 15 বছর ইংরেজি পড়ছে। হ্যাঁ, যে ক্লাস 1 থেকে তোমার হচ্ছে যে ধরো, বা আমরা হচ্ছে 12 বছর ইংরেজি পড়ি, ক্লাস 1 থেকে ধরো আমরা 12 ক্লাস পর্যন্ত 12 বছর ইংরেজি পড়ছি। সো শি হ্যাজ বিন আ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব সিন্স 2014। তার মানে 2014 থেকে সে একটা ক্লাবের মেম্বার। স্টার্টিং আছে, কোনো ফিনিশিং টাইমের উল্লেখ নাই। চারটা আলাদা আলাদা বাক্য নিয়ে কথা বলছি আমরা, এগুলো নিয়ে এখন বিস্তারিত একটু কথা বলবো। এখন যদি তোমাকে যে বলি হু হ্যাজ হ্যাড মোর এক্সপেরিয়েন্স, এখানে হ্যাড হচ্ছে তোমার হ্যাভ হ্যাড মানে ভার্ব টু হ্যাভ এর পাস্ট পার্টিসিপল, এই হ্যাডটা, হ্যাঁ বি3, রাইট, এটা হচ্ছে বি3। সো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হু হ্যাজ হ্যাড মোর এক্সপেরিয়েন্স, কার বেশি এক্সপেরিয়েন্স আছে তোমার মনে হয়? জুডি এবং জো, দুজনের মধ্যে কার বেশি? এ হচ্ছে জো আর এ হচ্ছে জুডি। বেশি এক্সপেরিয়েন্স কার? জুডির বেশি এক্সপেরিয়েন্স, রাইট। সো আমরা এতক্ষণ যে বাক্যগুলো নিয়ে কথা বললাম এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। এখানে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব, নেগেটিভ হলে নট ইউজ করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। জুডি হ্যাজ ট্রাভেলড, তোমরা এই বাক্যে স্টার্টগুলো দিয়ে দেওয়া হবে, বাক্যগুলো জোরে জোরে উচ্চারণ করে করে বলবা। জো হ্যাজ নট ভিজিটেড, দে হ্যাভ মেড ফ্রেন্ডস ফ্রম আদার কান্ট্রিজ। সো আমরা যদি কন্ট্রাকশন ফর্ম লিখতে চাই, ছোট করে লিখতে চাই, তাহলে আমরা এখানের মধ্যে আমরা হ্যাভ কে আই, ইউ, হিজ এবং হয় এখানে হি হ্যাজ কে হিজ, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এগুলো লেখা যায়, কন্ট্রাকশন ফর্মেটে লেখা যায়। সো আমরা চাইলে কন্ট্রাকশন ফর্মেটে লিখতে পারি। এখন আসো আমরা কিছু ইউজ দেখবো, মূলত এটাই ইম্পর্টেন্ট। দেখো, সো আনস্পেসিফাইড টাইম ইন দ্য পাস্ট, আই হ্যাভ ট্রাভেলড টু চায়না, আমি চায়নাতে ভ্রমণ করেছি, কবে কখন করছি এই ধরনের কিচ্ছু উল্লেখ নাই। তারপরে দেখো এখানে সিন্স ফর থাকতে পারে। আই হ্যাভ লিভড হিয়ার ফর 3 ইয়ার্স, আমি সেখানে 3 বছর থেকেছি। আমি চায়নাতে 3 বছর থেকেছি এবং আমি চায়নাতে ভ্রমণ করেছি, কবে কখন এই ধরনের কোনো কিছুর উল্লেখ নাই। আনস্পেসিফাইড টাইম ইন দা পাস্ট। দেখ আমাদের কিন্তু একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছে, সিন্স আর ফর থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, বিষয়টা এরকম না। হ্যাঁ, সিন্স ফর এটা পারফেক্ট টেন্সের মধ্যেই। সো যেহেতু
পারফেক্ট প্রোগ্রেসিভ কাইন্ড অফ পারফেক্ট টেন্স, তো সেই জন্য সেখানে আমরা ইউজ করতেছি। তারপর দেখো অ্যাক্টিভিটি স্টার্টেড অ্যান্ড ফিনিশড ইন দ্য পাস্ট বাট নো মেনশন অফ স্পেসিফিক টাইম লাইক লাস্ট উইক ইয়েস্টারডে, এরকম কোনো কিছুর উল্লেখ নাই। এটা দ্বারা কোনো লাইফ এক্সপিরিয়েন্স তোমার হচ্ছে যে বুঝে যাইতে পারে। হ্যাঁ, জাহিদ বলল যে আমি হচ্ছে যে 3টা প্রেম করেছি, সো এটা হচ্ছে জাহিদের একটা এক্সপিরিয়েন্স, তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মে ডিসক্রাইব রিপিটেড ইভেন্টস, কয়বার করছে এরকম ব্যাপার, ও 3বার প্রেম করছে এরকম ব্যাপার হইতে পারে, 3বার ভ্রমণ করছে, আই হ্যাভ ট্রাভেল টু চায়না 3 টাইমস। সো আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব? আমরা হচ্ছে যে অ্যাক্টিভিটি স্টার্টেড এন্ড ফিনিশ ইন দ্য পাস্ট এরকম হইলে, যেখানে কোনো টাইম উল্লেখ নাই, লাইফ এক্সপিরিয়েন্স বর্ণনা করতে এবং কোন একটা কাজ রিপিটেড কোনো কিছু ইভেন্ট বর্ণনা করতে আমরা সেখানে ইউজ করব। সো আমরা এখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে সিন্স এবং ফর ইউজ করি। কখন ইউজ করি? তোমার এরকম যদি হয়, তোমার যেমন বলি যে আই লিভড হিয়ার ফর 3 ইয়ার্স, আমি হচ্ছে এখানে 3 বছর থেকেছি। সো এরকম যদি হয় তোমার, আমরা যদি বলি যে অ্যাক্টিভিটি বিগ্যান ইন দ্য পাস্ট এন্ড স্টিল গোয়িং অন নাও। ওকে, সো কতক্ষণ? এটা 1 ইয়ার হইতে পারে, 3 মান্থ হইতে পারে, 5 ডেজ হইতে পারে। সো এখানের মধ্যে মনে রাখতে হবে, আমরা পাঠ্যগুলোতে আসবো যে কোনটাতে প্রেজেন্ট পারফেক্ট আমরা কথাবার্তা বলবো এবং কোনটাতে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ কথাবার্তা বলবো। আমরা দেখবো যে অ্যাক্টিভিটি যদি শুরু হয়েছে অতীতে এবং এখন চলতেছে, এটা কোনটাতে আমরা সামনে আলোচনা করব। সিন্স ফর কথা কথা ইউজ হতে পারে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তো এটা মূলত আমরা পড়বো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে। অ্যাক্টিভিটি অতীতে শুরু হয়েছে, এখনো চলতেছে, এখানে সিন্স ফর ইউজ করা হয়। হ্যাঁ, সো সিন্স ফর ইউজ হয় যেখানে আমরা স্পেসিফিক পয়েন্ট ইন পাস্ট, যেমন আমরা যদি এটা উল্লেখ করে দেই, হ্যাঁ, যে গতকাল থেকে, ইয়েস্টারডে, আমরা যদি উল্লেখ করি লাস্ট ইয়ার, সেপ্টেম্বর, মর্নিং, হ্যাঁ, ফ্রম, আমরা যদি বলি সিন্স 3 PM, যদি পয়েন্ট উল্লেখ করে দেই তাহলে হলো সিন্স। আর পয়েন্ট উল্লেখ নাই, 1 বছর ধরে, 2 মাস ধরে, 5 দিন ধরে, 5 মিনিট ধরে, 5 ঘন্টা ধরে, যেখানে কোনো পয়েন্ট উল্লেখ করে না, ডিউরেশন আছে, সেখানে হচ্ছে ফর। বাংলাতে মনে রাখতে পারো তুমি, এতক্ষণ ধরে, অতক্ষণ যাবত, হ্যাঁ, এরকম হইলে হচ্ছে যে তোমার ফর ইউজ করবো, যেটা ডিউরেশন অফ টাইম, 2 দিন ধরে, 3 দিন ধরে, হ্যাঁ। আর সোমবার থেকে, গতকাল থেকে, হ্যাঁ, বিকাল 3টা থেকে, সকাল থেকে, এরকম থাকলে, পয়েন্ট থাকলে সেটা সিন্স আমরা ইউজ করবো। ওকে, সিন্সের এই ব্যবহারটা আমরা সামনে পড়বো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে। সো আমরা এতক্ষণ দেখলাম সিন্স এবং ফরের দুটো ব্যবহার। এখন আসো আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট বলি স্পেসিফিক্যালি? কমপ্লিটেড পাস্ট ইভেন্ট, কিন্তু এখানে টাইমটা স্পেসিফিক করা নাই। এরকম যদি হয় তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করতে পারি। কারণ দেখো, শি হ্যাজ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, শি হ্যাজ লিভড ইন চায়না এন্ড জাপান, এখানে কোনো, এটা আগে করছে সে, ও অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রাভেল করে ফেলছে, কমপ্লিটেড এটা, কিন্তু কোনো টাইম ফ্রেম নাই। সো এখানের মধ্যে শি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে ইংলিশ পড়ছে সে। আর শি হ্যাজ বিন আ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব সিন্স 2014, সে 2014 থেকে ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বার। ওকে, এখন আসো আমরা যদি বলি তোমার এখানে আমরা 2 ধরনের সেন্টেন্স লিখছি। একটা হচ্ছে আমরা he has traveled to Europe and Latin America, he has never lived all over the United States, সে পুরো ইউনাইটেড স্টেটসে সে বসবাস করে নাই। he is studying English for 5 years এবং he has been a member of the international club since 2013। এই নীলগুলোর সাথে লালগুলার পার্থক্য কি একটু বলতে পারবা কেউ? পার্থক্য কি কেউ বলতে পারবা নীলগুলোর সাথে? he has traveled to Europe and Latin America এবং he has never lived all over the United States, রাইট? টাইম, এটার মধ্যে হচ্ছে যে আনস্পেসিফাইড টাইম ইন দ্য পাস্ট, এখানের মধ্যে টাইমটা স্পেসিফাই করা নাই। আর এখানের মধ্যে হচ্ছে যে তোমার যে একটা স্পেসিফিক একটা টাইম আছে। আমরা যাচ্ছি, তো চলো আমরা হচ্ছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। বব হ্যাজ সোয়াম উইথ ডলফিন, হেলেন হ্যাজ ফ্লোন, ম্যাট হ্যাজ ক্লাইম্বড, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা একটু রেগুলার ভার্ব, আমি রেগুলার ভার্ব পড়ে ফেলি। আমরা যদি ফ্লাইকে যদি পাস্ট করি, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, গো, ওয়েন, গন, সুইম, সোয়াম, সোয়াম। সো এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইডি যোগ করে কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয় নাই, ডিফারেন্ট আরেকটা। বাট এখানে ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, লুক, লুকড, লুকড, ইডি যোগ করা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়েছে। এগুলোকে বলা হয় রেগুলার ভার্ব, এগুলো বলা হয় ইরেগুলার ভার্ব।
ওকে, সো পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে যে মনে রাখতে হবে এটা আমাদের ভার্বের একটা ফরম্যাট, কিন্তু যেটা কখনো সেন্টেন্সে সে একলা একলা বসতে পারবে না, ওর সাথে অলওয়েজ অক্সিলারি প্রয়োজন। সো আই ফ্লোন ইন অ্যান এয়ারপ্লেন এরকম হয়, বাট আই ফ্লোন ইন অ্যান এয়ারপ্লেন এরকম কখনো হয় না। আই ফ্লোন ইন অ্যান এয়ারপ্লেন এরকম হতে পারে। এখন আসো আমরা একটু রিভিউ করি। সিন্স ফর কখন ইউজ করি? সো অতীতে শুরু হয়েছে এবং একটা সার্টেইন টাইম পিরিয়ড ধরে এটা কাজ হচ্ছে, সেখানে আমরা সিন্স ফর ইউজ করি। ওকে, আই ওয়ার্কড এট এবিসি কোম্পানি ফর 5 ইয়ার্স, 5 বছর ওখানে কাজ করছি। আমি যদি কাজ করি, গ্রেট, হাউ লং হ্যাভ ইউ স্টাডিড ইংলিশ? তুমি কয় বছর ইংলিশ পড়ছো? সো আই হ্যাভ স্টাডিড ইংলিশ সিন্স আই ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। আমি 12 বছর থেকে ইংলিশ পড়ছি। তো বলো তো এখানের মধ্যে তাহলে সিন্সের পরের অংশটা কোন টেন্স? সিন্সের পরের অংশটা, সিন্সের পরের অংশটা কোন টেন্স? সিন্সের পরের অংশটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আর আগেরটা কোন টেন্স? আগেরটা প্রেজেন্ট পারফেক্ট, রাইট? সো এই উদাহরণগুলো তোমাদের হচ্ছে বইতে যখন পড়বো তখন সেখানে পাবা যে সিন্সের পরের অংশে যদি পাস্ট সিম্পল হয়, আগের অংশে প্রেজেন্ট পারফেক্ট। আমি সবসময় বলি রুলস মুখস্থ না করে তুমি অর্থটা বোঝার জন্য, যে আই স্টার্টেড ইংলিশ, আমি ইংলিশ পড়ছি আমার বয়স 12 বছর থেকে, আই ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। সো আমরা যখন রাইট ফর্ম ভার্ব ফোর তখন এটা পাবা, এবং টেন্স তোমরা বই উল্টালেই এই রুলসটা পাবা। রুলস মুখস্থ করার কোনো দরকার নাই, এক্সাম্পল দেখে দেখে রুলস গুলো মনে রাখার ট্রাই করবা। ওকে, সো আমরা কখন ফর ইউজ করছি? যদি বলি আমি 5 বছর ধরে এখানে কাজ করছি, তাহলে হচ্ছে যে ফর 5 বছর ধরে কাজ করছে এখানের মধ্যে, কিন্তু কখন থেকে এই ধরনের কিছু আমরা উল্লেখ করি না, একটা ডিউরেশন। আর সিন্স আই ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স যখন 12 বছর থেকে আমি এখানে আমি হচ্ছে ইংরেজি আমি হচ্ছে শিখেছি। তা যখন আমি পয়েন্ট উল্লেখ করে দিব সেখানে হচ্ছে সিন্স, যেখানে পয়েন্ট উল্লেখ নাই ডিউরেশন সেখানে হচ্ছে যে ফর। সো মাই ফ্রেন্ড হ্যাজ স্টাডিড ইংলিশ সিন্স 2000, মাই ফ্রেন্ড হ্যাজ স্টাডিড ইংলিশ সিন্স স্প্রিং, এরকম সিন্স লাস্ট ইয়ার, সিন্স শি ওয়াজ 8। ওকে, আর আমরা যদি বলি মাই ফ্রেন্ড হ্যাজ স্টাডিড ইংলিশ ফর ডে, একদিন ধরে সে ইংলিশ পড়ছে, 2 সপ্তাহ ধরে পড়ছে, 10 মাস ধরে পড়ছে, 8 বছর ধরে পড়ছে, এরকম সিন্স হচ্ছে এরকম, যেখানে মধ্যে ইয়ার, সিজন, ডে অফ দ্য উইক এরকম থাকবে। আর ফরের মধ্যে হচ্ছে আর ডে, আ উইক, আ মান্থ, আ ইয়ার, হ্যাঁ এরকম থাকবে, মেনি ডেজ, মেনি উইকস, মেনি মান্থস, মেনি ইয়ার্স এরকম থাকবে। সো 2 মান্থসের মধ্যে কোনটা ইউজ করো? সিন্স অর ফর? শুধু প্রথম লেটারটা লিখো, সিন্স হলে এস লিখো, ফর হলে এফ লিখো। 2 মান্থের লগে কোনটা ইউজ করবো? 2 মান্থের লগে হয়তো সিন্স লিখছো, 2 মান্থ একটা ডিউরেশন, তাই না? 2 মাস ধরে, 2 মান্থ একটা ডিউরেশন, এটা ফর। উইন্টার শীতকাল, শীতকাল থেকে হলে আমি আমি হচ্ছে কাজটা করতেছি। সো উইন্টার সিন্স, উইন্টার হচ্ছে সিন্স, রাইট। 15 আওয়ার্স এটা হচ্ছে ফর, একটা ডিউরেশন। আই ওয়াজ ইন মিডল স্কুল, যখন থেকে আমি মিডল স্কুলে পড়ি, সিন্স, রাইট। ওকে, সো এগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো ফিল আপ করবা। আচ্ছা আমরা হচ্ছে 2 নাম্বারটা বলি তো, দ্য ইউএস হ্যাজ বিন আ কান্ট্রি ড্যাশ 1776, এখানে কি হবে? সিন্সের ফর হবে, 76 থেকে সে একটা আলাদা কান্ট্রি, এখানে সিন্স হবে। ওকে, তো এটা হচ্ছে রোমের সেই কলোসিয়াম এবং টাইমস স্কয়ার নিউ ইয়র্কে। এখন এখন যে আমি 2013 থেকে এখানে বাস করেছি। সো আই হ্যাভ লিভড ইন আরবাইন সিন্স 2013। তো যেখানের মধ্যে আমরা স্টার্ট টাইমটা হচ্ছে আমরা বলতেছি, এটা আমরা ডিউরেশনের উপর ফোকাস করতেছি। আই হ্যাভ লিভড ইন ইটালি, আমি হচ্ছে ইটালিতে বাস করেছি, যেখানের মধ্যে আমরা স্টার্ট টাইমটা বলি নাই, কবে থেকে এই ধরনের আমরা কোনো কিছু বলি নাই। আই হ্যাভ লিভড ইন ইটালি, আমরা হচ্ছে যে এখানের মধ্যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স, যে বলা হলো যে কে কোথায় তোমরা থাকছো, আমি ইটালিতে থাকছি, কি আমি হচ্ছে ইউএসএ তে থাকছি, আমি কানাডাতে থাকছি, আমরা আমাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করতেছি, যেখানে কোনো স্টার্ট টাইমটা নাই, ফোকাস অন এক্সপিরিয়েন্স। আর এখানে আই লিভড ইন আরবাইন সিন্স 2013, 13 থেকে আমি বাস করতেছি, স্টার্ট টাইম ইজ সেইট এবং ফোকাস অন ডিউরেশন তাও। ওকে, সো আসো আমরা এখন আমরা মূলত আমরা সাথে আগাচ্ছি সিম্পল পাসের সাথে পার্থক্য সেটা বোঝানোর জন্য। সো আমরা নেগেটিভ বললে এখানে একটা নট লাগাই দিব, হ্যাজ হ্যাভ এর সাথে নট লাগাই দিলে নেগেটিভ হয়ে যাবে। আই হ্যাভ লিভড ইন ইটালি, আই হ্যাভ লিভড ইন নিউ ইয়র্ক, আই হ্যাভ নট লিভড ইন জাপান। এখন আসো আমরা একটা অন্য জায়গায় যাই, এখন দুটো বাক্য নিয়ে কথাবার্তা বলবো। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড ইন 2014, জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড মেনি টাইমস, হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? Judy has visited Thailand in 2013.
সেকেন্ডটা কারেক্ট। প্রথমটা সমস্যা কি? বোথ কারেক্ট। ওকে, বলছো দুইটা কারেক্ট, কে বলছো? ওকে, আমাদের সেকেন্ডটা হচ্ছে কারেক্ট। কেন প্রথমটা কারেক্ট না? আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্টে অলওয়েজ টাইমটা আনস্পেসিফাইড। দেখো, আমরা যখন বলতেছি যে 2014 সালে ও হচ্ছে যে থাইল্যান্ড ভ্রমণ করেছে, 14 সালটা উল্লেখ করে দিছে। তো যখনই আমি স্পেসিফাইড টাইম বলে ফেলবো তখন এটা সিম্পল পাস্ট হয়ে যাবে। এটা হবে যদি ভিজিটেড থাইল্যান্ড ইন 2014। যদি এটা কোনো এক্সপিরিয়েন্স হইতো, যে জুডি হচ্ছে থাইল্যান্ডটা কয়েকবার হচ্ছে ভ্রমণ করছে, জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড, হ্যাঁ, এরকম হবে যে মেনি টাইমস। কিন্তু যখন আমি একটা টাইম বলে দিচ্ছি 2014 সালে, তখন জুডি ভিজিটেড থাইল্যান্ড ইন 2014। ফর হবে কি না? ফর দিতে পারো, ফর না দিলে কোনো সমস্যা হবে না। 2 মিনিট বলা যেতে পারে। আমরা কখন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, রাইট? হ্যাঁ, ভিজিটেড হতে পারে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করবো সেটা আমরা জানবো। তোমার যখন আমরা কোনো এক্সপিরিয়েন্স বর্ণনা করতে হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, পাস্ট পারফেক্ট না। পাস্ট পারফেক্ট কিসে ইউজ করি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো আমরা যদি বলতে হয় তাহলে আমার যখন টাইম থাকবে, সো স্পেসিফাইড টাইম এবং ফিনিশ টাইম, যদি কখন একটা কাজ সমাপ্ত হয়েছে এই জিনিসটা যদি থাকে, তখন আমরা সেখানে পাস্ট সিম্পল ইউজ করব। আর আনস্পেসিফাইড টাইম এবং আনফিনিশড টাইম, টাইমটা ফিনিশ হয় নাই, এরকম যদি হয় সেখানে প্রেজেন্ট পারফেক্ট। সো ধরো তুমি বলবা যে আমি আগের এক্সাম্পল নিয়ে কথা, এই কারণে যে সেন্টেন্স গুলো হচ্ছে তুমি খুব একটা দেখো নাই, বিশেষ করে আমাদের দেশীয় গ্রামার বইয়ের মধ্যে এই ধরনের সেন্টেন্স গুলো একটা নাই। আই হ্যাভ লিভড ইন আরবান সিন্স 2013। আমি 2013 থেকে আরবানে থেকেছি। এখন তুমি বলবা ভাই এটা তো হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, কারণ 13 সাল থেকে বাস করতেছে, এরকমই তো হওয়ার কথা। আমার সাথে একমত তোমরা? এরকম হওয়ার কথা না? এটা তো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। আই বিন লিভিং ইন আরবান সিন্স 2013, এরকম হওয়ার কথা, রাইট? আচ্ছা, এখন সিনারিওটা এখন চিন্তা করো। এখন সিনারিও চিন্তা করো, এখানে কিন্তু আমরা ফিনিশ টাইমের ব্যাপারে কোনো কথাই বলি নাই। হ্যাঁ, ব্যাপারটা ধরো এরকম, এরকম হইতে পারে। ধরো তোমার হচ্ছে যে নাদিয়া ও আরবানে একটা বাসা থাকতেছে। এখন আজকে হচ্ছে যে কয় তারিখ আজকে? 12 তারিখ না 13 তারিখ? ডেটই ভুলে গেছি। 13 তারিখ নাকি আজকে? হচ্ছে কয় তারিখ? 13। ওকে, সো 13 জানুয়ারি আজকে। এখন 2013 সাল থেকে নাদিয়া এবারে থাকতেছে। এখন তোমার সে হচ্ছে আজ 13 জানুয়ারি 2021 বাসাটা ছেড়ে দিল। এখন পাশের বাসার যে উঠলো, মানে নতুন যে ভাড়াটি আসলো, ভাবি বললো যে আপনারা এটা তো ছেড়ে যাচ্ছেন। নাদিয়া বললো আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে দাঁড়ায় আছি, কারণ 2013 সাল থেকে আমি এই বাসায় বাস করেছি। হুম, তার মানে একটু আগ পর্যন্ত সেখানে বাস করছে, তাই না? সে যখন বললো যে আই হ্যাভ লিভড ইন আরবান সিন্স 2013, আমি, তার মানে সে এই কথাটা যখন বলতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তার মানে এই জিনিসটা একটু আগ পর্যন্ত সেখানে বাস করছে। এখন সে একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করতেছে যে আমি এই বাসায় 2013 থেকে বাস করেছি। এবার কি বুঝতে পারছো? ওকে, সো চলো আমরা এখন অনেক কুল প্লেস নিয়ে কথাবার্তা বলছি, এগুলো দেখে আমাদের ভ্রমণ করতে ইচ্ছা করতেছে। তো আমরা এখন দেখব, আমরা উই হ্যাভ টকড অ্যাবাউট মেনি কুল প্লেসেস। আমরা যদি কোশ্চেন করতে চাই আমরা জাস্ট হ্যাভ এসটাকে সামনে আনে দিলেই হবে, আমাদের কোশ্চেন হয়ে যাবে। হ্যাভ ইউ রিড অ্যাবাউট ডাইনোসরস বিফোর? তুমি কি এর আগে পড়ছো? হ্যাভ জানে দিলেই, আগে দিলে কোশ্চেন হয়ে যাবে। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি পড়ছি, নো আই হ্যাভ নট, আমি পড়ি নাই। আর তুমি ডব্লিউএস কোশ্চেন কোশ্চেন করতে চাইলে তোমার হু হোয়াট হোয়ার এগুলোর সাথে তুমি জাস্ট হ্যাভটাকে আগে আনে দিলেই হবে। অক্সিলারি আগে এনে দিবা আর সামনে ডব্লিউএস লাগা দিবা। হোয়ার হ্যাভ ইউ স্টাডিড ডাইনোসর? তুমি কই ডাইনোসর নিয়ে স্টাডি করছো? সো এই হচ্ছে আমরা ডব্লিউএস কোশ্চেন করতে চাইলে এভাবে করবো। এখন আসো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট আর কয়েকটা এক্সাম্পল নিয়ে কথা বলি। হ্যাভ ইউ এভার বিন টু কানাডা? তুমি কোনো কানাডা গেছো? সো আই এম গোয়িং দেয়ার বাই মাই সেলফ নেক্সট মান্থ, আমি আগামী মাসে এখানে যাচ্ছি। আই এম গোয়িং এর একটা এক্সাম্পল আমরা সামনে আসবো, যে আই এম গোয়িং কখন আমরা ফিউচার টেন্স ইউজ করি।
অ্যাকচুয়ালি আই গো টু কানাডা কোয়াইট অফেন টু সি ফ্যামিলি, বাট আই হ্যাভ নেভার গন অ্যালোন। আমি আসলে কখনো যাই নাই কানাডায়। আই গো টু কানাডা কোয়াইট অফেন, অনেকবার কানাডা যাই, বাট আই হ্যাভ নেভার গন অ্যালোন। আমি আসলে কখনো একলা যাই নাই। আই হ্যাভ অলরেডি পারচেজড মাই প্লেন টিকেট। এখানে আমরা অনেকগুলো শব্দ দেখো, এভার, হ্যাভ ইউ এভার বিন, তারপরে আই হ্যাভ নেভার গন অ্যালোন, আই হ্যাভ অলরেডি পারচেজড। সো দেখো, আই হ্যাভ নেভার গন অ্যালোন, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, আই হ্যাভ নট ট্রাইড ইট ইয়েট। আমি এখন পর্যন্ত এটা ট্রাই করি নাই, নেগেটিভ, আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই ইয়েট। আই অলরেডি, ইতিমধ্যে আমি পারচেজ করেছি একটা প্লেন টিকেট। সো নেভার, এভার, ইয়েট, অলরেডি, এই শব্দগুলো যদি থাকে তখন আমরা খুব ফ্রিকুয়েন্টলি এই অ্যাডভার্ব গুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। সো এভার, নেভার, ইয়েট, অলরেডি এগুলো থাকলে মোটামুটি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আসলে এবার কখন ইউজ করি আমরা, আমাদের যখন এক্সপেরিয়েন্স এট সাম টাইম ইন ইউর লাইফ। যেমন আমি যদি বলি তোমার হচ্ছে যে হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, তুমি কানাডা গেছো, তো এটা আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই জায়গায় ইউজ করতে পারি। নেভার তাও আমরা লাইফ এক্সপেরিয়েন্স পাই না এরকম। ইয়েট হচ্ছে আমরা নট ফিনিশড বাট বিলিভ ইউ উইল। আর অলরেডি হচ্ছে যেটা অলরেডি ফিনিশড এবং দেয়ার ইজ নো নিড টু ডু ইট অ্যাগেন, এটা হচ্ছে অলরেডি। এর হচ্ছে এটা ফিনিশ হয় নাই কিন্তু আমি করবো বলে আমি আশাবাদী। তো যথারীতি ইয়ারটা আমরা হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য যখন হয় সেখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো হইতে পারে, আর স্টেটমেন্ট হলে শুধু মাত্র নেগেটিভ। যেমন এরকম কোনো কিছু হয় না যে আই হ্যাভ ট্রাইড ইট ইয়েট, আমি এখনো এটা ট্রাই করেছি, এরকম কিছু হয় না। আই হ্যাভ, যখন আমি এখানের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করব সেখানে অবশ্যই যেটা নেগেটিভ সেন্টেন্স হবে। আই হ্যাভ নট ট্রাইড ইট ইয়েট, এরকম কোনো বাক্য শুনছো আই হ্যাভ ট্রাইড ইট ইয়েট, এরকম কিছু আসলে হয় না। আর যদি বলি আমি এই বাক্যটা যদি অ্যাসার্টিভ লিখি এখানে কোনো নেগেটিভ হবে না, আমি এরকম বলতে পারবো আই হ্যাভ নট অলরেডি পারচেজড, এরকম কিছু হয় যে আমি তো মধ্যে হচ্ছে যে পারচেজ করিনি, এরকম তো হয় না। আই হ্যাভ অলরেডি পারচেজড। সো এটা অলওয়েজ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, এটা হচ্ছে অলওয়েজ একটা নেগেটিভ সেন্টেন্স হবে। সো সাইড করে তোমাদের থাকবে স্টেটমেন্টের মধ্যে অলরেডি সবসময় অ্যাফার্মেটিভ আর ইয়েট সবসময় নেগেটিভ। ওকে, এবার নেভার ইউজগুলো একটু আরেকটু পড়ে নিবা, তোমাদের সাইড করে দিয়ে দেওয়া হবে। হ্যাভ ইউ এভার রিডেন অ্যান এলিফ্যান্ট? আর অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখবো অবশ্যই। রিমেম্বার টু নট ইউজ নট এন্ড নেভার ইন দ্য সেম সেন্টেন্স। আমরা আই হ্যাভ নট নেভার রিডেন এরকম কোনো কিছু হয় না। আমরা যদি বলি তুমি কখনো কক্সবাজার গেছো, কক্সবাজার কমেন্টে লিখে দাও, তুমি কখনো কক্সবাজার গেছো? হ্যাভ ইউ এভার, নট ইয়েট, না নট ইয়েট ভুল না, নট ইয়েট মানে এখনো না, নট ইয়েট ভুল না, নট ইয়েট রাইট। হ্যাভ ইউ এভার বিন টু কক্স, রাইট, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? ওকে, সো মিতালি তোমার কোশ্চেনের উত্তর পাচ্ছ আশা করি। হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ ইয়েট? নো, আই হ্যাভ নট ব্রাশ মাই টিথ ইয়েট। আমি আমার এখন পর্যন্ত আমি ব্রাশ করিনি, এটাই নট ইয়েট। ইয়েস, আই হ্যাভ ব্রাশ মাই টিথ, ইট হলো অলরেডি। আই হ্যাভ অলরেডি ব্রাশ মাই টিথ অথবা আই হ্যাভ ব্রাশ মাই টিথ অলরেডি। ইয়েট অলরেডি বাক্যগুলো একটু বারবার পড়বা। আমরা এখন আর প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ নিয়ে কথাবার্তা বলবো। সো এখন বাঁচতে আছে দ্যাটটা, হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার? গন এখানের মধ্যে আসলে খুবই অপ্রচলিত, ইউজ করা হয় না খুব একটা এরকম গন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার এরকম হয়। ইট ইজ 1:30 ইন দ্য আফটারনুন। সো এখানে দ্যাটটা বাঁচতেছে মিলি এখন জেক ও হচ্ছে যে তোমার দেখা যাচ্ছে যে এখন সাঁতার কাটতেছে। আমরা দেখি এখানের মধ্যে ইট ইজ 1:30 ইন দ্য আফটারনুন, জেক ইজ সুইমিং রাইট নাও, জেক এখন সাঁতার কাটতেছে। এখন আসো, ও সাঁতার কাটা শুরু করছিল 1টা বাজে, যখন 1টা বাজে তখন সাঁতার কাটতেছিল, যখন 1:30 বাজে তখনও সে সাঁতার কাটতেছে। আমরা যদি বলি হাউ লং হ্যাজ শি বিন সুইমিং, ও কতক্ষণ ধরে সাঁতার কাটতেছে বলো তো? 30 মিনিট, রাইট? সো শি হ্যাজ বিন সুইমিং ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে সাঁতার কাটতেছে। তার মানে আমরা এখন পড়তেছি প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের সাথে হ্যাজ হ্যাভ অবশ্যই বিন, ভার্বের লগে সব প্রগ্রেসিভের মধ্যে আইএনজি। সো শি হ্যাজ বিন সুইমিং ফর 30 মিনিটস, শি হ্যাজ বিন সুইমিং সিন্স 1। সো একটা কাজ আমরা যদি এটা কন্ট্রাক্টেড ফর্ম, আমরা যদি বলি শি হ্যাজ নট বিন সুইমিং, হোয়াট শি হ্যাজ বিন ডুইং, সে কি করতেছে, এটা প্রশ্নবোধক বাক্য। শি হ্যাজ বিন স্লিপিং, সে ঘুমাচ্ছে। হাউ লেজি, কোনটা? ফর 1। আচ্ছা, ফর সিন্স আছে তো, এই যে সিন্স 1। ফর 30 মিনিটস মানে হচ্ছে তোমার 30 মিনিট ধরে। আর একটা থেকে যদি বলি তখন সিন্স, পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি।
1টা থেকে 2টা থেকে 3টা থেকে 4টা থেকে সোমবার থেকে রোববার থেকে গতকাল থেকে এগুলো সিন্স। আর 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে 30 মিনিট ধরে 1 দিন ধরে 2 দিন ধরে এগুলো হচ্ছে ফর। প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ কিভাবে হয়? একটা কাজ এখানে দেখা যাচ্ছে ও হচ্ছে তোমার 7টা বাজে ওরা ডান্স করা শুরু করছে, 9টা বাজে ডান্স করতেছে, 12টা বাজে গেছে তাও ডান্স করতেছে, 7টা বাজে ডান্স করা শুরু করছে, 12টা বাজে ওরা ডান্স করতেছে। তার মানে began in the past, in progress right now, এটা কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ টেন্স, যেখানের মধ্যে মূলত হাউ লং ডিউরেশন অনেক এনার্জি। আচ্ছা, সো when সন্ধ্যা got to the party at 7 she started dancing, so dancing শুরু করছে সে, at 9 she was still dancing, 9টা বাজে সে নাচতেছিল, এটা হচ্ছে past progressive। at 12 and she is still dancing, এবং 12টা বাজে সে এখনো নাচতেছে সে, হ্যাঁ, so now it's 12 and she is still dancing, সে এখনো নাচতেছে। আমরা যদি বলি 7 ঘন্টা ধরে সে নাচতেছে, so she has been dancing for, sorry 5 ঘন্টা ধরে she has been dancing for 5 hours, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ। ওকে, তো আমরা এখানে তোমার সিন্স এবং ফর ছাড়াও হইতে পারে, রিসেন্টলি বা লেটলি এরকম হতে পারে। যেমন আমরা যদি বলি যে has been dancing for, হ্যাঁ এরকম হতে পারে, it looks like someone wants us to know he's been working out a lot lately, এখানে কিন্তু কন্ট্রাকশন ইউজ করা হয়েছে, মানে হি হ্যাজ হবে, এটা হি হ্যাজ বিন ওয়ার্কিং আউট আ লট লেটলি। সো এখানের মধ্যে ওরা দুজন পেঙ্গুইন, আর ও হচ্ছে যে জিম করে আসছে, হ্যাঁ ও জিম করে, দেখো 6 প্যাক, দেখছো 6 প্যাক এখানে দেখো মাসল গুলো ফুলে ফুলে গেছে, হ্যাঁ, তো ওরা ওকে টিটকারি করতেছে আর কি। কেউ একজন আমাদের দেখাইতেছে যে ও এখন সম্প্রতি যে অনেক ওয়ার্কআউট করতেছে, এটা আমাদের দেখাইতেছে, ওই দেখো ও তো হাত লেখা আছে, দেখো এরকম। দেখবা ছেলেরা যখন নতুন জিমে যাওয়া শুরু করে তখন হুদয় হাত একটা ফুলে ফুলে হাঁটে, হ্যাঁ এমনি, মানে ও দেখায় সবাইকে যখন আমার হচ্ছে বডি অনেক, আমি বডি বিল্ডার হয়ে গেছি, নতুন নতুন যখন যায় আর কি, এরপরে আবার ঠিক হয়ে যায়, হুদয় হাত একটা এমনি এগুলো হাঁটবে, মানে সে বডি বিল্ডার সবাই দেখাচ্ছে, সে পরে আবার এগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো ওরা বলতেছে ইট লুকস লাইক সামওয়ান ওয়ান্টস আস টু নো, কে আমাদের জানাতে যাচ্ছে কি একজন has been working out a lot lately, আর লেটলি মানে হচ্ছে যে সম্প্রতি, যে এখন, এই লেটলি মানে রিসেন্টলি, যে কি একজন তোমার যে সে ওয়ার্কআউট করতেছে, এটা আমাদের দেখা যাচ্ছে। সো এমিলি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে পড়তেছে। মানে কি, আমরা যখন বলবো যে প্রেজেন্ট প্রোগ্রেসিভের মধ্যে যখন বলতাম তখন বলতাম এমিলি ইজ রিডিং রাইট নাও, সে এখন পড়তেছে। তো যখন বলতেছি ও 3 ঘন্টা ধরে পড়তেছে, তার মানে আমি বলে দিছি সে 3 ঘন্টা আগে পড়া শুরু করছে এবং এখনো পড়াশোনার কাজটা চালাই দিচ্ছে, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। যদি বলতাম এখন সে পড়তেছে, শুধু এখন সে পড়তেছে, তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। আর যদি বলি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, তার মানে বহুত আগে শুরু করছে, 3 ঘন্টা আগে শুরু করছে, এখনো সে কামটা চালাই দিচ্ছে। ওকে, সো এমিলি হ্যাজ বিন রিডিং রাইট নাও হবে না, আবার এমিলি ইজ রিডিং ফর 3 আওয়ার্সও হবে না। ওকে, এমিলি কাটার হবে। The horse has been running for 10 minutes, so হচ্ছে 10 মিনিট ধরে দৌড়াচ্ছে। They have been dancing all night, ওরা পুরো রাত ধরে নাচতেছে। I've been driving since the morning, so সকাল থেকে আমি হচ্ছে যে ড্রাইভ করতেছি। So I have been knowing my best friend for 10 years. তো এখন ধরো তোমার হচ্ছে যে লাইক আমাদের মিরাজ, এখন মিরাজের হচ্ছে যে ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে সিরাজ, হ্যাঁ সিরাজ হলো মিরাজের বেস্ট ফ্রেন্ড। এখন মিরাজ হচ্ছে যে, মানে সিরাজের লগে ধরো তোমার হচ্ছে যে সিরাজের গার্লফ্রেন্ড নাম ধরো দারাজ, আমি নাম দিলাম আর কি, দারাজ যদিও তোমার পাকিস্তানি শব্দ। সো সিরাজের গার্লফ্রেন্ড দারাজ, হ্যাঁ। এখন মিরাজ কি করতেছে, এখন ওই দেখা এখান দিয়ে একটু তোমার হাঙ্কি ভাঙ্গি করার চেষ্টা করতেছে আর কি এখন, হ্যাঁ। সিরাজ বলতেছে যে সিরাজকে অনেকেই বলতেছে যে দেখছো মিরাজ কিন্তু তোমার সাথে এখান দিয়া বিট্টো করার চেষ্টা করতেছে, হ্যাঁ। সিরাজ এগুলো বিশ্বাস করতেছে না, সিরাজ বলতেছে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে 10 বছর ধরে চিনি, সবাই কমেন্টে লিখে বলো, সিরাজ এখন সিরাজ বলবে যে আমি আমার বেস্ট ফ্রেন্ড মিরাজকে 10 বছর ধরে চিনি, তো তুমি আমাকে এখানে পাম দিও না, আমি বিশ্বাস করি না যে সে এসব কাজ করতে পারে। এটা দ্রুত কমেন্টে লিখে বলো, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে 10 বছর ধরে চিনতেছি বা 10 বছর ধরে চিনি, এরকম। I've been knowing my best friend for 10 years, এখানে অলরেডি আমি অবশ্যই knowing কেটে দিছি, রাইট। এটা হবে আই, হবে
I have known, right? I have known my best friend for 10 years. এখানে কেন আইএনজি হবে না? কারণ এটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব, সেজন্য আই হ্যাভ বিন নোয়িং বলে আসলে কিছু হয় না। ওকে, তো আমরা হচ্ছে যে এগুলো একটু উদাহরণগুলো একটু পড়ে নিও। শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর লং টাইম, এগুলো হ্যাজ শি বিন ওয়ার্কিং হিয়ার ফর লং টাইম কোশ্চেন করার জন্য হ্যাজ আগে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমরা প্রশ্নবোধক করার জন্য জাস্ট আমরা অক্সিলারিটাকে সামনে নিয়ে আসলেই হবে। হ্যাঁ, আর আমরা যদি নেগেটিভ করতে চাই নট লাগা দিলে হবে। তো আমরা যদি প্রশ্নবোধক করতে চাই শুধুমাত্র হ্যাভেসটা সামনে আনলেই হবে। আর নেগেটিভ করতে চাইলে ডব্লিউএস কোশ্চেন করতে চাইলে ডব্লিউএস এর পরে হ্যাভেস আমরা সামনে লাগা দিব। Remember that present perfect progressive and present perfect continuous are the same thing. Okay. ওকে, এখন আমরা একটু প্রেজেন্ট পারফেক্টের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা পার্থক্য দেখে নিই। আমরা বলছিলাম যে পার্থক্য কি কি এবং এদের মধ্যে মিল কি কি আছে সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সেখানে একটা উদাহরণ লিখছি আমরা। মাই ফ্যামিলি হ্যাজ বিন লিভিং ইন ক্যালিফোর্নিয়া ফর 10 years. 10 বছর ধরে আমার ফ্যামিলি এখানে বাস করতেছে। আই বিন ওয়ার্কিং অ্যাট অ্যান ইঞ্জিনিয়ারিং ফার্ম ফর 5 years. আমি 5 বছর ধরে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে আমি কাজ করতেছি। মাই সান হ্যাজ বিন স্টাডিং মেডিসিন অ্যাট ইউনিভার্সিটি। এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আর দেখো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে যদি বলি আই হ্যাভ স্টাডিড ইংলিশ ফর 5 years, এটার সাথে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 5 years এর মধ্যে পার্থক্যটা কি একটু কমেন্টে লিখে বলো। আই হ্যাভ স্টাডিড ইংলিশ ফর 5 years আর জায়গায় আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 5 years, দুই জায়গার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স? রাইট, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, আমি শেষ হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে হয়তো, কিন্তু টাইমটা উল্লেখ নেই আর কি। হ্যাঁ, সো এটা এক্সপেরিয়েন্স জাস্ট। আর এই কাজটা এখনো চলমান চলমান, আমি 5 বছর ধরে পড়তেছি, আমি 5 বছর ধরে পড়তেছি, এখনো পড়তেছি। রাইট, সো দিস ইজ দা পার্থক্য। সিমিলারিটি আছে এখানের মধ্যে। তো সিমিলারিটি কি? সিমিলারিটি হচ্ছে দুইটাই শুরু হয় পাস্টে এবং সাম ইম্পর্টেন্স ইন দ্য প্রেজেন্ট টাইম। দুইটার মধ্যে মিল, আর দুটার মধ্যে ফর বা সিন্স ইউজ করি। সো এটা হচ্ছে দুজনের মধ্যে সিমিলারিটি। সো দুটা টেন্সের মধ্যে সিমিলারিটি আছে, আবার পার্থক্য আছে। এবং এই দুটা টেন্সের মধ্যেই আমরা হচ্ছে তোমার ইউজেস হ্যাবিচুয়াল অ্যাকশন লাইক ওয়ার্ক, লিভ, স্টাডি, প্লে, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। সো দুটো টেন্সই আমাদের হচ্ছে তোমার স্টার্ট ইন দ্য পাস্ট এন্ড হ্যাজ সাম ইম্পর্টেন্স ইন দ্য প্রেজেন্ট টাইম। সো আমরা উদাহরণগুলো একটু পড়ে ফেলবো। আমি যদি বলি হি হ্যাজ ওয়ান্টেড টু গো টু নিউ ইয়র্ক সিন্স হি ওয়াজ 10 years old, 10 বছর থেকেই সে নিউ ইয়র্কে যেতে চেয়েছে। আমরা বলছি অলরেডি সিন্সের পরের অংশটুকু যদি হয় পাস্ট সিম্পল, আগের অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। They have studied engineering for 5 years. So for example, the water has been boiling for 10 minutes এবং I have been studying. এক্সাম্পল গুলো কয়েকবার রিডিং পড়তে হবে, একটা বারবার উচ্চারণ করে পড়বো, তাহলে তোমার এগুলো মোটামুটি পড়া হয়ে যাবে। ওকে, এখন আসো তোমার আমরা যদি মিনিং এর মধ্যে যদি কখনো হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাতে চাই তখন সেখানের মধ্যে ইউজুয়ালি নো ডিফারেন্স। আচ্ছা, এগুলো একটু একটু বেশি আমরা উচ্চমার্গীয় কথাবার্তা বলে ফেলতেছি। আমরা মূলত দুটো পার্থক্য আর আমরা হচ্ছে যে সিমিলারিটি বোঝাতে চাইছিলাম। আমরা এখন চলে যাব পরেরটাই, উদাহরণগুলো তো পড়ে ফেলবো। আমরা এখন চলে আসবো তোমার হচ্ছে যে এটার আমরা শেষ দেখে ফেলবা। ওকে, আমরা এখন এখানে চলে আসবো যে প্রেজেন্ট পারফেক্টের সাথে সিম্পল পাস্টের পার্থক্য কোন জায়গায়। ওকে, মাদার স্টাইল এটা এখনো দ্য প্রসেস। দেখো আমরা বললাম আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি অলরেডি আমার হোমওয়ার্কটা ফিনিশ করেছি এবং উই স দ্যাট মুভি অন ফ্রাইডে, আমরা ফ্রাইডেতে মুভিটা দেখছি। এই দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য খুঁজে পাও তোমরা? কি পার্থক্য আছে দুটো বাক্যের মধ্যে? কি পার্থক্য? আচ্ছা, যেটা আমরা বলছিলাম আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক, সো আমরা এটা কিন্তু শেষ করে ফেলছি। কবে শেষ করে ফেলছি এরকম কি কোনো কিছু আছে, টাইম উল্লেখ আছে? আচ্ছা, আমরা অনেক সময় মনে করি যে তোমার এইমাত্র শেষ হলেই, আমরা একটা ছোটবেলার সংখ্যা শিখছিলাম, কোন কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, ইহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, এরকম মনে পড়ছিলাম। এটা একটা গাঁজাখুরি সংজ্ঞা।
এটা একটা গাঁজাখড়ি সংখ্যা। তোমার আমরা যে পড়ছিলাম ও 2004 সালে ওইখানের মধ্যে ভিজিট করছে, তাই না? সো ও যদি বলে ও ধরো সে 5 টাইমস আই ভিজিটেড থাইল্যান্ড 5 টাইমস, আমি 1990 সালের আগে 5 টাইমস ভিজিট করছি, হ্যাঁ, হইতে পারে না এরকম। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে টাইম আছে নাকি নাই। ফল এখনো বর্তমান বলে কিছু নাই, ফল করতে আসবে আবার, হ্যাঁ। আমি একটু আগে ভাত খেয়েছি, এখনো পেটে ভাত আছে, সেটা ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক শেষ করছি, এটা ফল কি এখন আছে নাকি? বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে টাইম উল্লেখ আছে নাকি নাই। সো এখানে আমাদের টাইম নাই কোনো, হ্যাঁ। সো এটা হচ্ছে অন ফ্রাইডে, হ্যাঁ, এটার মধ্যে অন ফ্রাইডে শব্দটা আছে। সো এখানের মধ্যে পাস্ট মার্কার আছে, এখানে অতীত নির্দেশক শব্দ আছে, ফ্রাইডে শব্দটা আছে। সো ফ্রাইডে এখানের মধ্যে আমরা হোমওয়ার্ক ফিনিশ করছি, কখন টাইম ফ্রেমের কোনো উল্লেখ নাই। তো আমরা যদি বলি আমাদের has been absent all week, সে পুরো শব্দটা absent. They had a test yesterday, ওদের একটা টেস্ট ছিল yesterday. The meeting started at 3, 3টা বাজে মিটিং স্টার্ট হয়েছিল। James has climbed that mountain 5 times so far, 5 বার পর্যন্ত সে ক্লাইম করছে। এটা ফল কি এখন আছে? ফল তো নাই, সো আসলে ফলের ব্যাপার না। I have not talked to here since Friday, আমি হচ্ছে যে দেখো আমি ওর সাথে ফ্রাইডে থেকে কথা বলছি না, আমি ওর সাথে ফ্রাইডে থেকে কথা বলছি না। সো এরকম যদি হয়, তোমার একটা কাজ অতীতে শুরু হয়েছে, বর্তমানে এটা শেষ হয়েছে কি হয়নি এই ধরনের কোনো কথা নাই, আনফিনিশড কথাবার্তা, এইখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যেখানে একটা কাজ অতীতে কখনো সেই ধরনের কোনো কথার কোনো উল্লেখ নাই, সেইখানেও সেম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যদি কাজটা কখন হয়েছে এটা যদি তোমার উল্লেখ করে দেয়, তখন সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। অন ফ্রাইডে যখন উল্লেখ হবে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। তো আমরা শব্দগুলো দেখি, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মানডে, ইন 1979, অ্যাট নুন, 2 days ago, yesterday, এগুলো হচ্ছে সিম্পল পাস্ট। আর অলরেডি, এভার, নেভার, ইয়েট, সিন, সো ফার, এগুলো থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা যদি বলি ম্যাক্স ফেড দ্য ডগ অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে সে খাওয়াইছে, সো সিম্পল পাস্ট। We have not decided what to name our new baby yet, আমরা নতুন বেবিকে কি নাম করব আমরা ডিসাইড করি নাই। I've lived in this house since I got married, সো আমি যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি এই ঘরে বাস করেছি, বা এই ঘরে আমি না, এই ঘরে আমি আছি বিয়ে থেকেই। সো আসলে এখানের মধ্যে পাশাপাশি দুটো বাক্য লিখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি চায়না এবং ইন্ডিয়াতে ট্রাভেল করেছি, হ্যাভ ট্রাভেল টু চায়না এন্ড ইন্ডিয়া, বাট যখন বলবো আই হ্যাভ ট্রাভেল টু চায়না ইন 2009, 2009 সালে আমি ট্রাভেল করছি, তখন যাবে সেটা সিম্পল পাস্ট। আর ট্রাভেল টু ইন্ডিয়া লাস্ট মার্চ, যখনই টাইম উল্লেখ করে দিও তখনই সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে। এখন দেখো আই হ্যাভ ভেরি শর্ট হেয়ার, আমার খুবই শর্ট হেয়ার। আর যদি হাই স্কুলে থাকলে আমার শর্ট হেয়ার ছিল, তখন যাবে আই হ্যাড শর্ট হেয়ার ইন হাই স্কুল, হয়ে গেল সিম্পল পাস্ট। সো আই হ্যাভ সিন আ ফেমাস পারসন, আমি একজন বিখ্যাত লোকরে আমি হচ্ছে দেখছি। আর যদি হয়, এখন দেখো এই বিখ্যাত লোকটার সে 2010 সালে দেখছে, হইতে পারে সে বললো যে আমি হচ্ছে যে লিওনেল মেসি বাংলাদেশে খেলতে আসছিল, আই হ্যাভ সিন লিওনেল মেসি, আমি লিওনেল মেসি 2010 সালে দেখছি। এখন সালটার কথা উল্লেখ করে না, সে শুধু বলছে আই হ্যাভ সিন লিওনেল মেসি, লিওনেল মেসি আমি দেখছি 2010 সালে দেখছে। এখন ফল কি এখন আছে জাহিদ? ফল এখন আছে? 10 সালে দেখছে, ফল আছে নাকি? এটা ফলমূলের ব্যাপার না আসলে, এটা এখানে ফলমূলের কিছু নাই, এখানে বিষয়টা হচ্ছে টাইম আছে নাকি নাই। আই হ্যাভ সিন আ ফেমাস পারসন, আমি একজন ফেমাস পারসনকে দেখছি। আর আই স ফেমাস পারসন যখনই বলছে 8 years ago, তখনই ওইটা হয়ে গেছে তোমার সিম্পল পাস্ট। সো মূল পার্থক্যটা হচ্ছে আসলে নো স্পেসিফিক টাইম ইজ মেনশনড এবং দ্য টাইম ইজ নট ইম্পর্টেন্ট, আর এখানে স্পেসিফিক টাইম ইজ মেনশন, এটা সিম্পল পাস্ট। আশা করি দুটো পার্থক্য তোমরা বুঝে গেছো এবং আর কখনো ভুল হবে না। প্রেজেন্ট পারফেক্ট ফর সেন্স এগুলো যেন পড়ছি, এক্সাম্পল গুলো তোমরা একবার করে ইয়ে করে রিভিশন দিবা, স্লাইডগুলো দেওয়া থাকবে। ওকে, ইয়ে নিয়ে কথা বলছি, এখন আসো একটু পাস্ট টেন্স রিভিউ করি। সো আমরা অলরেডি বলে ফেলছি রেগুলার ভার্ব ইডি দিয়ে হয়, ওকে। তারপর এখন আমরা মূলত পাস্ট প্রগ্রেসিভ নিয়ে কথাবার্তা বলি। সো অতীতকালে কোনো কাজ চলতেছিল এরকম যদি হয়, তখন সেটা পাস্ট প্রগ্রেসিভ হয়। মনে রাখতে হবে অফেন উইথ অ্যানাদার অ্যাক্টিভিটি, আর একটা অ্যাক্টিভিটির সাথে তোমার এটা হতে পারে। সো আমরা যদি বলি লোকজনকে, ইনফ্যাক্ট আমি যখন কোর্সটা করি তখন ও একটা ভিডিও দেখাচ্ছিল, তো সেখানে সে বলতেছিল
আর ইউ পেইং অ্যাটেনশন while you were watching the video, যে তুমি কি অ্যাটেনশন পে করতেছিলা যখন ভিডিওটা তুমি দেখছিলা? হ্যাঁ, এটা এমিলি হচ্ছে ইউনিভার্সিটি অফ আরবাইনের ইংলিশ পড়ায় সে। তো এটা তার কোর্স, এটা তোমরা চাইলে কোর্সেরাতে করতে পারো, সে খুব ভালো পড়ায়। তো এখন এই যে অংশটুকু, যে যখন তুমি ভিডিওটা দেখতাছিলা তখন কি তুমি মনোযোগ দিতেছিলা? তার মানে অতীতকালে দুইটা কাজও হইতে পারে। মনে রাখতে হবে যে তোমার পাস্ট প্রোগ্রেসিভের মধ্যে সাধারণত তোমার অফেন উইথ অ্যানাদার অ্যাক্টিভিটি এরকম থাকতে পারে। চলো আমরা একটু দেখি। তো সিম্পল পাস্টের মধ্যে পাস্ট অ্যাকশন তো কমপ্লিটেড, অফেন উইথ পাস্ট টাইম ওয়ার্ডস ইউ স্টার্টেড লাস্ট ইয়ার, এরকম মে এক্সপ্রেস এ সিকোয়েন্স অফ পাস্ট অ্যাক্টিভিটি। আমরা উদাহরণগুলো পড়ি। ইন দ্য মর্নিং আই রোড এ বুক, সকালে আমি একটা বই পড়ছি। দেন আই রোড মাই বাইক, এরপর বাইকটা চালাইছি। আফটার দ্যাট আই ওয়েন্ট ফর এ ওয়াক, এরপর আমি হাঁটতে গেছি। দেন আই টুক এ ন্যাপ, এরপর আমি ঘুমাইতে গেছি। লেটার আই কুকড ডিনার, এরপর আমি ডিনার কুক করছি। ফাইনালি আই ওয়াচড টিভি, এরপর আমি টিভি দেখছি। সো সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস ইন দ্য পাস্ট introduced by expression of time. So I did, rode my bike, went for a walk, took a nap, cooked dinner and watched TV. So এগুলো সবগুলো সিম্পল পাস্ট টেন্স। দেখো সবগুলো একই প্যাটার্ন আছে। এখন আসো আমরা এটাকে একটু লেন্স দিয়ে একটু দেখি। সো ও যখন বই পড়তেছিল, সো while I was reading, যখন আমি বই পড়তেছিলাম, I was drinking coffee. সো আমি তখন কফিও খাইতেছিলাম। সো টু অ্যাক্টিভিটিস ইন প্রোগ্রেস এট দ্য সেম টাইম। সো দুইটা অ্যাক্টিভিটি প্রোগ্রেস করতেছিল। যখন আমি বইটা পড়তেছিলাম তখন আমি কফিও ড্রিঙ্ক করতেছিলাম। সো while I was riding my bike, যখন আমি বাইকটা চালাতেছিলাম, someone said hey, someone আমাকে হেই বললো। সো পাস্ট প্রোগ্রেসিভের সাথে সিম্পল পাস্টও হইতে পারে কখন? an ongoing activity interrupted by another action. সো একটা কাজ চলতেছে, ওইটা ইন্টারাপ্ট হয়ে গেল আরেকটা কাজে। ওকে রাইডিং, আই ওয়াজ রাইডিং মাই বাইক, সামওয়ান সেড হেই, কে একজন ওকে ডাক দিল। লেখা এটা হচ্ছে একটা পাস্ট প্রোগ্রেসিভ, এটা সিম্পল পাস্ট দ্বারা ইন্টারাপ্টেড হইতেছিল। সো আই ওয়াজ ডান্সিং হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, সো যখন আমি হাঁটতেছিলাম তখন আমি নাচতেছিলাম। সো দুইটা কাজ একসাথে চলতেছিল। তো পাস্ট প্রোগ্রেসিভ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা এখানে সাবজেক্টের লগে ওয়াজ ওয়্যার দিব, নেগেটিভের জন্য নট দিতে পারি, ভার্বের লগে আইএনসি। when I arrived at work yesterday, যখন আমি কাজে পৌঁছলাম গতকালকে তখন বৃষ্টি হচ্ছিল, it was raining. when I returned home, যখন আমি বাসা পৌঁছলাম, however the sun was shining, সূর্য তখন কিরণ দিচ্ছিল। অতীতকালে কোন কাজ চলতেছিল, হইতেছিল, এরকম বুঝালে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স হয়। সো এবং যথারীতি এখানে মনে রাখতে হবে অ্যাকশন ভার্বস অনলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। যথারীতি আগের মতোই স্ট্যাটিক ভার্বের কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। সো এটা বলে ফেলছি আমরা, often appears with another action in the simple past or past progressive। দেখো আরেকটা অ্যাকশন, এটা সিম্পল পাস্ট আরেকটা অ্যাকশন। তো এখানে আরেকটা অ্যাকশন সিম্পল পাস্ট। সো এখানে দুটো অ্যাকশন, দুটাই তোমার পাস্ট প্রোগ্রেসিভ। এগুলো তোমরা কয়েকবার করে নিজেরা উচ্চারণ করে করে পড়বা, খাতা লিখবা, প্রয়োজনে মুখে বলবা, তখন তোমার ভাষার প্রতি একটা দখল ক্রিয়েট হয়ে যাবে। এগুলো কোনো কিছু প্রিলিতে আসবে না, টেন্স থেকে প্রিলিতে কোশ্চেন বেশি আসে না। তো এখন আসে আমরা একটু মুভি দেখে চলো। হ্যাঁ, মুভি স্টার্টেড 7, আমরা পৌঁছলাম কয়টায়? 7:45-এ উই অ্যারাইভড। খুব খেয়াল কইরা, আমরা হচ্ছে যে 7টায় মুভিটা শুরু হয়েছে, আমরা 45 মিনিট লেটে গেছি, উই অ্যারাইভড। তো when we arrived the movie A or B, তুমি কোনটা চুজ করবা? কমেন্টে লিখে বলো। যখন আমরা পৌঁছাইলাম, তোমাদের ছোটবেলার অভিজ্ঞতা থেকে আনসার দাও। The movie had already started when, right, অতীতকালে দুইটা কাজ আরম্ভ হয়েছে, মানে দুইটা কাজ শুরু হয়েছে অতীতকালে। সো দুইটা কাজ অতীতকালে যদি হয়, এরকম সিনারিওতে যেই কাজটা আগে হয়েছে, যেই কাজটা আগে করছে সেই কাজটা পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা পরে করছে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। এখানে দুটা কাম, একটা হলো মুভি শুরু হয়েছে, একটা হলো আমরা পৌঁছাইছি। সো আমরা পৌঁছাইছি পরে, মুভি শুরু হয়েছে আগে। সো যেটা আগে শুরু হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। সো when we arrived the movie had started. ওকে, তো পাস্ট পারফেক্টের মধ্যে যথারীতি সব পারফেক্ট টেন্সের মধ্যে আমাদের হচ্ছে যে পাস্ট পার্টিসিপল টেন্স হয় ভার্বের ফরম্যাট, এবং এখানে অক্সিলারিটা হ্যাড হয়। তো যেটা প্রথম ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে
সিম্পল পাস্ট। মনে রাখতে হবে when the time order is clear it is usually wrong to use the past perfect tense। আচ্ছা এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো এক্সাম্পল আমরা আগে পড়ি। আমরা যখন তোমার হচ্ছে যে বলে নেই, তোমার যখন টাইম অর্ডার ইজ ক্লিয়ার, যেমন আমরা যদি বলি যে আমরা হচ্ছে যে আমরা গতকাল একটা মুভি দেখেছি। তো এখন যদি হয় গত আমরা মুভি দেখেছি, ইয়েস্টারডে উই হ্যাড ওয়াচড আ মুভি, এটা কি রাইট অর রং? ইয়েস্টারডে উই হ্যাড ওয়াচড আ মুভি, গতকাল আমরা একটা মুভি দেখেছি, রাইট। এখানে এটা বলছে যে আমরা তোমার হচ্ছে যে গতকাল মুভি দেখে, এরকম হ্যাড ওয়াচড কখন হবে না, ডাইরেক্ট উই ওয়াচড, এখানে হ্যাড ওয়াচড হওয়ার দরকার নাই। হ্যাঁ, উই এনজয়েড দ্য মুভি আ লট, হ্যাঁ এরকম হবে। আসো তোমার আমরা এখানে আসি একটু, এখানে দেখো আমরা এটা হচ্ছে আমরা এখানে দাঁড়ায় আছি, এই জায়গায় আমরা দাঁড়ায় আছি, হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো একজন লোক সে হচ্ছে যে এখানে কাজ করার আগে একটা মেশিন ডিজাইন করছে, তারপরে সে একটা স্কলারশিপ পাইছে, তারপরে সে এস্কিমোতে বাস করতে গেছে আলাস্কাতে, তারপরে এই কোম্পানিতে কাজ করা সে শুরু করছে। আমরা এখানে দাঁড়ায় কথাবার্তা বলতেছি, তো আমরা বলার চেষ্টা করতেছি এখানে কাজ করার পূর্বে সে অনেক কুল থিংস করছে। সবাই কমেন্টে লিখে বলি তো, এখানে কাজ করার পূর্বে, এখানে কাজ করতে, তো এখানে এই যে এখানে কাজ শুরু করার পূর্বে এখানে সে কাজ শুরু করছে, এই শুরু করার আগে অনেক কুল থিং করছে, সে মেশিন ডিজাইন করছে, স্কলারশিপ পাইছে, এস্কিমোদের সাথে সে থাকছে, অনেক কিছু করছে। তো এখানে কাজ করার আগে, এখানে কাজ শুরু করার আগে, এখানে কাজ শুরু করছে, এখানে কাজ শুরু করছে সে এই টাইমে, আর এটা বর্তমান কাল, এখানে কাজ শুরু করার আগে সে অনেক কুল থিং করছে, এখানে কাজ শুরু করার আগে সে অনেক কুল থিংস করছে। before working here অথবা before she working here, before she started working here হতে পারে, হ্যাঁ working here হতে পারে, before she started হলো ওয়ার্ক হবে না, started working here হবে। before she started working here he had done many cool things, right? so আমরা যে কাজগুলো আগে করছে, অনেক কুল থিং করছে, এটা আগে করছে, সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো প্রশ্ন করার জন্য আমরা হচ্ছে যে জাস্ট আমরা অক্সিলারি আগে আনলে হবে। হ্যাড শি ডান আদার কুল থিংস, সে আর কোনো কুল থিংস করছে? ইয়েস শি হ্যাড, হ্যাঁ সে করছে। নো শি হ্যাড, না সে করে নাই। সেগুলো ইয়েস নো কোশ্চেন। সেখানে প্রশ্ন করতে কেন করতে কিছু এক্সাম্পল আমরা এখানে লিখে দিয়েছি, সেগুলো একটু পড়ে নিবা। আচ্ছা এখানে আমি একটা বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের খুব প্রিয় উদাহরণ, রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। সো রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, আমাদের খুবই প্রিয় উদাহরণ। আমরা এই উদাহরণটা ছোটবেলা থেকে আমরা হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা সবসময় রুগীকে মেরে আসতেছি, তাই না? এবার ডাক্তারকে মারবো, ডাক্তারকে অমন নাকি, ডাক্তার মরবে না? ওকে, ডাক্তারও তো মরতে পারে না, ছোটবেলা থেকে রুগী শুধু মরতেছে, ডাক্তার কখনো মরে না। আজকে আমাদের ডাক্তার মরবে। তাহলে দুটা কাম, রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, তো কোনটা আগে করছে? কোনটা আগে করছে? ছোটবেলায় রুগী আগে মারা যেত, এখন কিন্তু এখন ডাক্তার আগে মারা গেছে, রাইট। সো তোমার দ্য ডক্টর ও আগে মারা গেছে, ওকে ও আগে মারা গেছে। আর একটা ঘটনা ঘটছে তোমার, দ্য পেশেন্ট কেম, দ্য পেশেন্ট কেম, দুটা ঘটনা, একটা পেশেন্ট কেম, একটা ডক্টর ডাই, দুটা ঘটনা। এখন কোনটা আগে ঘটছে? ডাক্তার মারা গেছে যেটা আগে ঘটছে, তার মানে এই ঘটনা বিফোর। সো দি ডক্টর, যে কাজটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, ডক্টর হ্যাড ডাইড
বিফোর দ্য পেশেন্ট কেম। মনে রাখতে হবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, হ্যাঁ, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর যদি বলি আমরা এখানে আফটার দিয়ে কোনো বাক্য যদি বলি তাহলে পাস্ট পারফেক্ট আফটারের পরে চলে আসবে, ওকে, অনেক মার গেছে না, ওকে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা খুব বেশি পাস্ট পারফেক্ট টেন্স যেগুলো ইউজ নাই, যেটা বেশি ইউজ নাই সেটা নিয়ে আমরা বেশি মাথা কামানোর কিছু নাই, আমরা যেগুলো কমন ইউজ সেগুলো নিয়ে আমরা একটু বেশি বেশি পড়বো। এখন আসো তোমার শি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, তার মানে অতীতকালে কোন একটা সময়ে একটা কাজ একটা নির্দিষ্ট ডিউরেশন ধরে চলতেছিল, এরকম ঘটনা যদি ঘটে তাহলে সেটা পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ। শি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল, অতীতকালে কোন একটা সময় 1 ঘন্টা ধরে অপেক্ষা সে করতেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভের উদাহরণ। আচ্ছা, আমরা যে এই যে হ্যাভ বিন হ্যাজ বিন এর লগে যে ভার্বের লগে আইএনজি দেই, এটা আমরা কি হবে জিরোন্ডার পার্টিসিপল। এই যে আমি যার হ্যাভ বিন হ্যাজ বিন এর লগে ভার্বের লগে আইএনজি দেই, ইজ ইট জিরোন্ডার পার্টিসিপল? প্রেজেন্ট পারফেক্ট না তো, প্রেজেন্ট পার্টিসিপল বলছে, পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কেন হবে না? সে অতীতকালে অতীতে অপেক্ষা করতেছিল, অতীতকালে একটা ঘটনা চলতেছিল একটা নির্দিষ্ট সময় ধরে, সেখানের মধ্যে হচ্ছে পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ, ওকে, শি হ্যাড বিন ওয়েটিং। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ, যে সে এখন অপেক্ষা করতেছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে সে বসে আছে। সো এখানে যথারীতি সিন্স এবং ফর ইউজ আগের মতোই, আমরা যেটা বলছিলাম অতীতকাল হচ্ছে এই যে একটা কাজ শুরু হয়েছে, তারপরে অনেকক্ষণ ধরে চলতেছে চলতেছে চলতেছে, শি হ্যাজ বিন ওয়েটিং সিন্স 6 o'clock, 6টাতে অপেক্ষা করতেছে, শি হ্যাজ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে, ওকে। এখন আসলে আমরা একটু ফিউচার নিয়ে কথাবার্তা বলে আমরা আজকে ক্লাস শেষ করবো। সো পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ ইউজ তো যথারীতি তাও খুবই কম ইউজ হয় না বললে চলে। এখন আসো আমরা ফিউচার কি কি ক্ষেত্রে বলতে পারি, দেখো আমরা বি গোয়িং টু দিয়ে ফিউচার বলতে পারি, শেল উইল দিয়ে ফিউচার বলতে পারি। আমরা এখন আস্তে আস্তে উদাহরণগুলো দেখবো। যেমন বলতেছি যে ইউ আর গোয়িং টু লাভ দিস লেসন, তোমরা এই লেসনটা পছন্দ করবে, এটা কোন টেন্স? তোমরা এই লেসনটা পছন্দ করবে, ইউ আর গোয়িং টু লাভ দিস লেসন, বা তোমরা এই লেসনটা পছন্দ করতে যাচ্ছ, ইউ লার্ন সো মাচ, এটা ফিউচার টেন্স, রাইট, এটা হচ্ছে ফিউচার টেন্স। কিন্তু স্ট্রাকচার হচ্ছে কি বি গোয়িং টু, তাই না? স্ট্রাকচার মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে এটা ফিউচার টেন্স, ওকে। সো তোমার উইল ব্যবহার করতে পারবো, বি গোয়িং টু ব্যবহার করতে পারবো, বাট আমাদের ইউজটা শিখতে হবে, ক্যান বি ইউজ ডিফারেন্টলি, হ্যাঁ। সো আমরা এখন চলো ইউজ করি। হোয়াট উইল ইউর ফ্রেন্ডস সে, তোমার বন্ধুরা কি বলবে? এখন দেখো একজন একটা মুভি দেখতে যেতে চাচ্ছে, হ্যাঁ, তো এখনো বন্ধুদের মতামত যাচ্ছে, আই উইল সি, আমি দেখবো, ইফ এনিওয়ান ওয়ান্টস টু গো সি আ মুভি উইথ মি, যে কি আমার সাথে মুভিটা দেখতে যায় কিনা আমি এখন দেখবো। ও বলতেছে আই এম হ্যাভিং ডিনার উইথ আ ফ্রেন্ড টুনাইট, আমি এক বন্ধুর সাথে আজকে ডিনার করতে যাচ্ছি, আজকে ডিনার করব। সো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি ফিউচার ফিউচার টেন্স? এটা ফিউচার টেন্স। সো আই এম হ্যাভিং ডিনার উইথ আ ফ্রেন্ড টুনাইট, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আমি যদি বলি আমার একটা বন্ধুর সাথে আমি আজকে ডিনার তোমার হচ্ছে ডিনার করব, এটা বলার দরকার নাই যে আই উইল হ্যাভ ডিনার উইথ আ ফ্রেন্ড টুনাইট, হ্যাঁ, এরকম না বলে আই এম হ্যাভিং ডিনার উইথ আ ফ্রেন্ড টুনাইট, এরকম বললে খুব সুন্দর শোনায়, একটু মোলায়েম শোনায়, তাই না? আই এম হ্যাভিং ডিনার উইথ আ ফ্রেন্ড টুনাইট, এখন তুমি বল ভাই এটা কখন? আচ্ছা আমরা আসবো কখন, এরকম কথাবার্তাগুলো বলবো, কে কথা বলছো কখন বলবো। আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক দেন, এরপরে আমি নিউ ইয়র্কে উড়ে যাব। মাই প্লেন লিভস অ্যাট 7 sharp, আমার প্লেন ঠিক 7টায় ছাড়বে। সো এটা কোন টেন্স বলো? মাই প্লেন লিভস অ্যাট 7 sharp, আমার প্লেনটা 7টায় ছাড়বে, এটা ফিউচার টেন্স, ওকে। বাট স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের, এটা ফিউচার টেন্স। আই এম গোয়িং টু টেক ইট ইজি টুনাইট, ও খুবই টেনশনে আছে যেহেতু সে বিমানে চড়বে, এবং সে বলছে আমি মেজারমেন্ট আসতেছি যে উইল হবে কি হবে না।
আই এম গোয়িং টু টেক ইট ইজি টু নাইট, যে আমি এটা খুব ইজি নিতে যাচ্ছি, এটা কোন টেন্স? আজকে রাতটা সে খুব ইজিলি নিতে যাচ্ছে সে, এটা ফিউচার টেন্স। সো আই উইল গো সি আ মুভি উইথ ইউ, আমি তোমার সাথে একটা মুভি দেখবো বা দেখতে যাবো, এটা ফিউচার টেন্স। এখন দেখো আমরা আসি সবার প্রশ্নের উত্তর দিতে আসি, চলো। উইল হচ্ছে যখন আমরা কোনো স্পন্টেনিয়াস ডিসিশন নেই, যেমন আই উইল ডু দিস, আই উইল ডু দ্যাট, হ্যাঁ, আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল সিং। স্পন্টেনিয়াস কোনো ডিসিশন যখন হবে তখন সেখানে আই উইল বা উইল নট বসে। আচ্ছা, এগুলো বিশেষ প্লিতে আসবে না, ঠিক আছে, আমরা জাস্ট ইউজটা শিখতেছি আর কি। সো যেটা দ্বারা কোনো ব্যক্তির আসলে ওই মোমেন্টে যদি বলতেছে যে আমি কাজটা করবো, আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল প্লে, আমি খেলবো, স্পন্টেনিয়াস ডিসিশন বোঝাচ্ছে, এবং কি আনপ্ল্যান্ড ইভেন্ট বোঝাচ্ছে। দেখো, তো কোনো ফার্ম ফিউচার প্ল্যান এরকম যদি হয়, কোনো সুনির্দিষ্ট ফিউচার প্ল্যান যেটা তুমি একদম ফার্ম, যেটা যেমন এখন ধরো নাজমুস সাকিব, ও হচ্ছে যে নতুন একটা প্রপোজ পাইছে, এখন সে মেয়েটাকে কথা দিচ্ছে ওর সাথে ডিনার করবে, তাহলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? মেয়েটাকে বলবে আমি তোমার সাথে ডিনার করব, কিভাবে বলা উচিত? আই উইল হ্যাভ ডিনার উইথ ইউ, এরকম বলবে, আই উইল হ্যাভ ডিনার উইথ ইউ, তোমার সাথে আমি ডিনার করব, এটা বলবে নাকি অন্য কিছু বললে তোমরা, মানে ওকে তোমরা উপদেশ দাও, ওকে তোমাদের সাথে ক্লাস করতেছে ও, উপদেশ দাও, যাই বলতে প্রথমে ম্যারি করে ফেলবে, যা। সো নাজমুস সাকিব আসলে যেটা মোলায়েম করে বলবে আই এম হ্যাভিং ডিনার উইথ ইউ, তখন মেয়েটা বুঝবে যে আসলে ওর প্ল্যানটা কি, খুব ফার্ম। আমি তোমার সাথে ডিনার করবো, কবে করবেন? ঈদের পরে করবেন? কবে? এগুলো কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এগুলো কবে করবে? 5 বছর পরে করবে? বিসিএস ক্যাডার হলে ডিনার করবে, এরকম হতে পারে, তাই না? এটা কোনো ফার্ম ফিউচার প্ল্যান না। ওই বিসিএস ক্যাডার হওয়ার পরে, আমি তোমার বলছি বিসিএস ক্যাডার হওয়ার পরে ডিনার করবো তোমার সাথে, যেহেতু আমি উইল ইউজ করছি। উইল ইউজ করা মানে তুমি ঠিক ঠিকানা নাই কখন যেটা করবে, তুমি এমনি বলছো আমি তোমার সাথে ডিনার করবো, হ্যাঁ হ্যাঁ তোমাদের বাসায় যাবো, আই উইল গো ইউর হাউস, তোমার বাসায় যাবো। বাট যখন তুমি বলবা আই এম, এবং তুমি এখানে ভার্বের প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করবা, তার মানে তোমার প্ল্যানটা অত্যন্ত ফার্ম, যাকে বলতো সে খুবই খুশি হবে। সো প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট এবং অফেন উইথ ফিউচার মার্কার, টু নাইট এরকম হতে পারে, নেক্সট ডে এরকম হতে পারে। প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট হলে আমরা সবসময় এখন থেকে কি ইউজ করবো? আমরা সবসময় প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করবো, এখানে ফিউচার ইনডেফিনিট ইউজ করবো না। ওকে, এখন আসো আমরা তোমার ফিউচার প্রোগ্রেসিভ আমরা কখন ইউজ করি, এটা হচ্ছে যে ভবিষ্যৎকালে কোন একটা কাজ চলতে থাকবে, যেমন আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক দেন, আমি এরপর নিউ ইয়র্ক উড়ে থাকবো, সেখানের মধ্যে সাবজেক্টের পরে শেল উইল বি ভার্বের লগে আইএনজি, সব প্রোগ্রেসিভের মধ্যে আইএনজি। সো আই উইল বি ফ্লাইং। এখন আসো কোন শিডিউল, কোন ইভেন্ট, কোন প্ল্যান্ড ইভেন্ট, ইটিনারি, বা যেটা হচ্ছে তোমার 7টা বাজে 8টা বাজে বাস ছাড়বে, 8টা বাজে ছাড়বে, এরকম যেগুলো থাকে শিডিউল, যেগুলো এরকম যে শিডিউল থাকে সেগুলোতে সিম্পল প্রেজেন্ট ইউজ করি। ফিউচার বাট সিম্পল প্রেজেন্ট ইউজ হয়, মাই প্লেন লিভস এট 7 শার্প, ঠিক 7টায় আমার প্লেনটা ছাড়বে। সো শিডিউল বা ইটিনারি যেটা আমাদের আউট অফ আওয়ার কন্ট্রোল, যেটা শিডিউল করা, যেটা তুমি তোমার কন্ট্রোলে নেই। খিদে লাগবে, হ্যাঁ একটু পরে ছেড়ে দিচ্ছি। আসলে এক্সাম হয় না, এই জন্য একটু বেশি বাড়াচ্ছি। শেষ। এখন আসো আহমেদ মাসুম, সে একটা মেয়েকে বিয়ে করতে যাবে, বিয়ে করবে, প্ল্যান করছে আর কি। এখন আমাদেরকে যে দাওয়াত দিবে, যে তোমাদের সবাইকে দাওয়াত দিবে আর কি, সে যে আহমেদ মাসুম বিয়ে করবে, দাওয়াতটা কেমনে দেওয়া উচিত, সে কথাটা কিভাবে বলবে, কি বলা উচিত? তোমরা একটু কমেন্টে লিখে বলো তো। মাসুম বিয়ে করবে ধরো তোমার 1 সপ্তাহ পর বা 15 দিন পরে, সে কিভাবে বলবে ভবিষ্যৎকালের কথাটা? সে বলবে যে আসলে আমি একটা তোমাদের একটা কথা বলবো, আমি আসলে বিয়ে করব, এটা কিভাবে বলবে সে? আই উইল ম্যারি, এটা বলবে আই এম গোয়িং টু বি ম্যারিড, হ্যাঁ, অথবা আই এম গোয়িং টু গেট ম্যারিড, এরকম বলবে। আই এম গোয়িং টু বলবো, রাইট। তাইলে ফিউচারের কথা সে যদি বলে যে বন্ধুরা তোমরা শোনো আই উইল ম্যারি, আমি বিয়ে করবো, তাহলে এই কথাটা খুব রুড শোনায়, কেমন একটা জানি, তাই না? এই খুব রুড একটা কথা হয়ে যায়। সেও বলবে যে আই এম গোয়িং টু ম্যারি, এটা বলবে, সে ও বিয়ে করতে যাচ্ছে। সো নেটিভরা স্পোকেনে গণা বলে। সো আমরা যখন কোনো প্ল্যান্ড ফিউচার ইভেন্ট বলতে যাব, প্ল্যান্ড ফিউচার ইভেন্ট বলতে যাব, সেখানে আমরা ইউজ করব আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু, এটা ফিউচার নির্দেশক। ওকে, সো
আমরা প্ল্যান্ড ইভেন্ট স্পন্টেনিয়াস সিচুয়েশন বলছিলাম, স্পন্টেনিয়াস সিচুয়েশন হলো আই উইল। ওকে, তো আসলে ফিউচার টাইমের মধ্যে আমরা, আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি আর 2 মিনিট। আমরা উইল ইউজ করি কখন? প্রেডিকশন, যে ইট উইল রেইন, বৃষ্টি হবে। স্পন্টেনিয়াস ডিসিশন, এখানে উইল বসে। বি গোয়িং টু কোথায়? প্ল্যান্ড ইভেন্ট, এখানের মধ্যে বি গোয়িং টু বসে প্রেডিকশনে বসতে পারে। আর প্রেজেন্ট প্রগ্রেসিভ কখন? ডেফিনিট প্ল্যানস উইথ ফিউচার টাইম মার্কার, যেমন আই এম হ্যাভিং ডিনার টুনাইট। ফিউচার টাইম মার্কার যদি থাকে, ডেফিনিট প্ল্যান যদি থাকে, আজ রাতে আমি তোমার সাথে ডিনার করব, আই এম হ্যাভিং ডিনার উইথ ইউ টুনাইট। সো ফিউচার টাইম মার্কার আছে, ডেফিনিট প্ল্যান, এখানে প্রেজেন্ট প্রগ্রেসিভ ইউজ করব, ফিউচার টাইম কিন্তু। ওকে, কোন স্কেডিউল যদি হয়, বা হ্যাঁ আই এম গোয়িং টু ওপেন এ শপ, রাইট, আমি একটা শপ ওপেন করতে যাচ্ছি, মিতালি খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে। ইটিনারারি যদি হয়, স্কেডিউল যদি হয়, যেটা আমাদের কন্ট্রোলে না, সেটা সিম্পল প্রেজেন্ট। মাই বাস লিভস এট 6:00 আমার বাসটা ছাড়বে। ফিউচার প্রগ্রেসিভ কখন ইউজ হয়? যখন ভবিষ্যৎকালের একটা অ্যাকশন চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার প্রগ্রেসিভ। ওকে, এখন দেখো তোমার এখানে, আচ্ছা আরেকটু যেটা আছে সেটা আমরা গতকাল ক্লাসের সাথে পড়ে ফেলবো। সেখানে আমরা তো ফিউচার পারফেক্টের সাথে নিয়ে কথা বলবো। এখানে আমরা গতকাল না, আগামীকাল পড়াবো। তো আমরা হচ্ছে যে আমাদের আগামীকাল যে টপিকটা, সেটা হচ্ছে খুব সম্ভবত কি টপিক? ভয়েস চেঞ্জ। হ্যাঁ, ভয়েস চেঞ্জ ছোট টপিক, ওটার সাথে এটা পড়া দিব। ওকে, ঠিক আছে। এবার আচ্ছা, তোমরা কি ভোকাবুলারি কাউত খেলতেছো? ভোকাবুলারি কাউত খেলতেছো? খেলতেছো ভোকাবুলারি কাউত? এটার উপর এক্সাম হয়, টেন্সের উপর এক্সাম হবে। টেন্সের উপরে 2 পাতা আছে, তোমাদের বইতে একটু পড়ে ফেলতে হবে বই থেকে। হ্যাঁ, 2-3 পাতা আছে মাত্র, 2-3 পাতা বই থেকে পড়ে ফেলতে হবে। তাহলে কোশ্চেন কিন্তু ওই 2-3 পাতা যেগুলো আছে, ওই যেগুলো আছে বিশেষ, ওগুলো থেকে কোশ্চেন হবে। ভোকাবুলারি একটা কাহুত প্লে আছে, যেটা প্লে হয় না সেটা বাদ, অন্যগুলো প্লে করো। ওকে, তারপরে তোমরা হচ্ছে যে তোমরা শুধু লেকচারই দেখো নাকি বই পড়ো? বই পড়ো কারা কারা? বই পড়ো কারা কারা? 25 নাই না? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিব। বই পড়ো কিনা? তো শুধু লেকচার দেখলে হবে না, এখানে হচ্ছে যে বই পড়তে হবে। আচ্ছা, তোমরা যদি কি স্পিকার অন করে প্রশ্ন করতে চাও, প্রশ্ন করতে পারো। আমি হেডফোন লাগাইতেছি তোমাদের। ওকে, সবার আনসার দিচ্ছি। আচ্ছা, ভোকাবুলারি কোত্থেকে পড়বা? প্রথম পড়বা যেটা ইংলিশের কম্পিটিটিভ যে বইটা, অথবা তোমার যেই অন্য যে বইটা, অ্যাপেক্স, মিরাকল, মাস্টার, যে বইটা কিনছো, সেই বইয়ের মধ্যে যে 300-400 আছে, সেটা আগে পড়ে ফেলো। ওটা পড়ার পরে তোমার আরো পড়তে চাইলে আমরা একটা বই সাজেস্ট করছিলাম, বইটা কই হাতের কাছে নাই। অ্যাডমিশন ভোকাবুলারি পিডিএফ দেয়া আছে তোমাদের ড্রাইভে। ওই বইটা থেকে তুমি হচ্ছে যে শুধুমাত্র বিসিএস এবং পিএসসি কোশ্চেন গুলো পড়ে ফেলতে পারো। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রয়োজন নাই, শুধু বিসিএস এবং পিএসসি যেগুলো আছে সেগুলো পড়তে পারো। ঠিক আছে, আর আমাদের কাহুত গুলো প্লে করবা। সামিয়া, বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন? খুব বোরিং টপিক ছিল অবশ্য, যেহেতু আমরা এই যেগুলো ছোটবেলা থেকে পড়ে আসতেছি। জাহিদ বলো। আচ্ছা, রেগুলেটর ভাইয়া ওই যে ভ্যাকসিনের বিষয়ে একটু বলতে চাইছিলাম আর কি। ভ্যাকসিনের বিষয়ে